আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছো? বলো বাপু। আশা করি সবাই ভালো আছে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে আরো একটা লাইভ ক্লাসে। আস্তে বল, ও তোমার কি আজকে পড়াইতে আসি নাই, মানে আস্তে ভাই, আস্তে স্লো। হ্যাঁ, কেমন জানি করে। সাথে আছি হচ্ছে আমি আমার ইসলাম সিয়াম, আর হচ্ছে আমাদের সবার প্রিয়, আমার অপ্রিয় পার্থিব ইসলাম ভাই। ভাই কিছু বলেন। আমি যা বলবো আস্তে আস্তে বলবো, দেখে শুনে বলবো, বুঝে শুনে বলবো, যাতে আসলে হচ্ছে গিয়ে তোমার মনে না হয় আজকে আমরা তীব্র গতিতে দৌড়াচ্ছি। কারণ এইচএসসি তে তো 2টা বছর তোমাদেরকে কি পরিমাণ, যে 2 বছর না 18 মাস কি তীব্র গতিতে যে দৌড়াইতে হবে রে বাবা, রে বাবা এ বুঝবে না আসলে। অনেক দিন পর অনেকে বলতেছিল ভাইয়ারা কোথায়, এই যে ভাইয়ারা চলে আসছে আজকে ক্লাসের মধ্যে। আজকে ক্লাসে পড়াবো না, দুষ্টামি করব, কথাবার্তা বলবো, তোমাদের এইচএসসি তে কিভাবে পড়াশোনা করলে তোমরা ভালো করতে পারো, আমাদের লাইফে আমরা কিভাবে পড়াশোনা করছিলাম। বিশেষ করে এই যে জিনিয়াস মানুষটাকে দেখতে পাচ্ছো, সে বুয়েটে টপ করা স্টুডেন্ট, ধরো ঢাকা বোর্ডে টপ করা স্টুডেন্ট, সে এনডিসি তে পড়া স্টুডেন্ট। ও আচ্ছা, মানে যে হইলে টপ করতে, আসলে তুই এনডিসি তে পড়ছস কি পড়ছ নাই, তুই বুয়েটে পড়তেছস কি পড়তেছস না। আচ্ছা, তোমাদের অনেকেরই স্বপ্ন হচ্ছে বুয়েটে পড়া। দেখো ভাইয়া, দিনরাত কোটি মানে মানে তুমি যদি 18 ঘন্টাও পড়ো, তাও তুমি বলতে পারবে যে বুয়েটে চান্স পাবে? উত্তর হচ্ছে না, মানে পারবে না। এটা আমি জানি ভাই, আমি চান্স পাইনি, আমি জানি আসলে। ও পাইছে মানে সবাই। বাংলাদেশের বুয়েটের সিট তো 3 লাখ, সবাই পাবে আসলে। পাবে না ভাই, সবাই পাবে না। এইসব ভাই মানে মোটিভেশনে যাইও না আসলে, বুঝছো? সবাই তোমরা পাবা ভাই, দিন শেষে ওই বুয়েটে এখন 1200-র মতো সিট, রাইট? তো 1200-র বেশি স্টুডেন্ট পাবে না। তো যাদের অনেকের এখানে স্বপ্ন আছে যে কিভাবে আসলে বুয়েটে চান্স পেতে পারি, এই মানবটা, মহামানবকে দেখতে পাচ্ছ, সে তো কিভাবে পড়েছে সেই গাইডলাইন গুলো আজকে দিবে। আর আমি অতি ছোট একটা মানুষ। হ্যাঁ, মানে তো আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। এই যে আমি এখানে সিয়াম ভাই এখানে দাঁড়ায় আছি, তোমাদের ক্লাস নিচ্ছে। আমার কিন্তু 10 এমএস এর ভাইবা বোর্ডে ফারদিন ভাই ছিল, বুঝছো? তো ফারদিন ভাই কিন্তু অনেক আগে থেকে হচ্ছে এই অনলাইন বলো অফলাইন বলো পুরো কেমিস্ট্রির সাথে আছে। এন্ড হচ্ছে আমি নিজে ফারদিন ভাইয়ের কাছে অনেক কিছু শিখছি তোমাদের কাছে পড়ার। ইনফ্যাক্ট অনেক ক্লাস নেওয়ার আগে, এটা হয়েছে, এটা স্বীকার করতে আমার প্যারা নেই, আমি ক্লাস নেওয়ার আগে অনেক পড়াশোনা করি। ইনফ্যাক্ট ফারদিন ভাইয়ের কাছে যাওয়া পড়ি যে ভাই এটা একটু আমার, আপনি স্টুডেন্টকে কেমনে বুঝাইতেন, আমি তো নিজে পারলেও পারতে পারি, স্টুডেন্টকে কেমনে বুঝাইতে হবে আমাকে একটু শিখাই দিতে হবে। ফারদিন ভাই সুন্দর করে আমাকে পড়ায় দেয়, বুঝায়, আস্তে স্লো দেখে শুনে অনেক। ভাই আমার আমি নিজেও ফারদিন ভাই স্টুডেন্ট, ঠিক আছে? তো তোমার হচ্ছে একটু আমাদেরকে জানাও যে তোমরা কারা কারা এসএসসি জার্নিতে আমাদের সাথে ছিল। এসএসসির একটা সময়, কেমিস্ট্রির আগে সময় খুব ছোট ছিল, বাট আমরা এত এত ক্লাস নিয়েছি, এত সময় ধরে তোমাদের সাথে ছিলাম, মনে হচ্ছে বিশাল একটা জার্নি। এতগুলা ক্লাস হচ্ছে, কয়টা ক্লাস? 5টা। হ্যাঁ, তোর সাউন্ড কম, তোর কি আসলে মাইক কি অন আছে? একটু দেখবি, সাউন্ড কম। তুই একটু ওই পাশে যা। হ্যালো 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 1 2 3, সাউন্ড কম। সাউন্ড ক ক লিখে দিছে। মানে এরা ভাই এখন এমন শর্টকাট হয়ে গেছে, ওই যে বাবা তুই এখন সিএনজি হয়ে গেছিস। এসকে সাউন্ড ক। ও আচ্ছা, এসকে। আমি যে এসকে টাওয়ারে যাওয়ার কথা বলছে, মানে আমাদের এখানে, মানে ওই যে একটা না ওই মিমি আছে যে তুই অনেক সিএনজি হয়ে গেছস। বাসায় গিয়ে শুনি মা বলতেছে, কি রে মা, আম্মু আমি সিএনজি হইছি, মানে আমি কি সিএনজি চালাই নাকি? বলছে না, সিএনজি মানে হচ্ছে তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। হ্যাঁ, সিএনজি চেঞ্জ। হ্যাঁ, কি যে একটা ভয়ানক অবস্থা রে ভাই, শর্ট ফর্মে যাইতে যাইতে কি যে হয়। কয়েকদিন পর ফারদিন ইসলামকে বলবে এফ আই ভাই কই, আর সিএম ভাইকে বলবে এস কি আমান ইসলাম না, এস আই এ কই। হ্যাঁ, বা এস আই এস সিস কই, ট্রান্স কই। যাই হোক, যাই হোক, সবাই যেহেতু মোটামুটি জয়েন করতেছো আজকে ক্লাসের মধ্যে, একটু জানাও তো ভাইয়ারা এবার সাউন্ড ক্লিয়ার কিনা। সিএম ভাইয়ার আসলে গতি বেশি, কিন্তু আসলে জোর কম। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আমি ফারদিন ভাইয়ের ভিডিও দেখে জৈব রসায়ন শিখছি, তাই না? হ্যাঁ, আমি অনেক কিছু শিখছি ফারদিন ভাইয়ের কাছ থেকে। তো যেটা বলতেছিলাম, কারা কারা আমাদের সাথে আগে থেকে আছে একটু জানাও তো। তোমাদের সাথে আমাদের সাথে এসএসসি জার্নিতে কারা কারা ছিল তারা একটু জানাও। আর হচ্ছে যারা এখনো ফ্রেন্ডদেরকে বলো নাই ভর্তি টর্তি হইতে আমাদের সাথে আসতে, ফ্রেন্ডদের লস করার তো তোমার লাভ নাই। সেই ফ্রেন্ডদের সাথে তোমার 2 বছর কাটাইতে হবে। সো ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, একসাথে শিখো, কারণ শেখাটা দরকার, রাইট? তো এবার হচ্ছে তোমরা একটু বলো, তোমাদের কাছ থেকে শুনি তোমাদের ছুটি কেমন যাচ্ছে, কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে না যাচ্ছে, খোঁজ খবর নেই তোমাদের। আমাদের কথা তো অনেকে শুনলাম, স্যার 8টায় হওয়ার কথা ছিল, এত আগে। হ্যাঁ, কয়টা বাজে এখন? এ ভাই, আমার ঘড়িতে 7:55 বাজে, কিন্তু আসল ঘড়িতে 8:05 বাজে। 8:05 বাজে, পার হয়ে গেছে। 8টাতে শুরু হওয়ার কথা, 8:05 এসে বলতেছে ভাইয়া এত তাড়াতাড়ি শুরু হলো কেন?
আপনার ঘড়িতে 7:50। ও মনে হয় রিলেটিভিটি মানে হচ্ছে ওর এলাকায় মনে হয় সময় এখন 7:55। আই হো মানে দেখো একটু ঘড়িতে ঠিকঠাক মতো সময় ঠিকই আছে। অনেকে ছিল আমাদের সাথে, হ্যাঁ। সারা খানকে দেখতে পাচ্ছি, ইয়ানাকে দেখতে পাচ্ছি, আসমি খন্দকার বলতেছে সাউন্ড কম, সাউন্ড ক্লিয়ার না, জিনিয়া বলতেছে আছি, আর হচ্ছে একজন বলতেছে বোরিং লাইট যাচ্ছে। কেন বোরিং যাচ্ছে ভাই? এই কাজ কইরো না, এটা তোমাদের ছুটি হচ্ছে জীবনের শেষ এত বড় ছুটি, এরপর আর এই ছুটি জীবনে পাবা না। না, মানুষের জীবনটা এমনই বুঝছো, যখন একটা ছুটি আসে তার আগে মনে হয় সমস্যা হচ্ছে আমরা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, তো মানে ছুটি যখন আসে, এসএসসি পরীক্ষা যখন চলে বা তার আগে 3 মাস যখন কাটে, মানে এই পরীক্ষাটা শেষ হলে আমি মানে কক্সবাজার থেকে শুরু করে আল্লাহর দুনিয়া যত জায়গা আছে সব উদ্ধার করে ফেলাবো। যখন ছুটিটা শুরু হয় তখন আল্লাহর নামে সবাই চিত হয়ে শুয়ে থাকে, ঘুমায় থাকে, যার কারণে বলে বোরিং যাচ্ছে। মানে বেসিক্যালি বোরিং না ভাই, একটা ছুটির একটা লিমিট থাকা দরকার। তুমি যখন ট্যুর দিবা 3 দিন 4 দিন, এই মানুষটা যখন ট্যুর দিতে গেছে 100 কয়দিন, 7 দিন 10 দিন, তো এরা যদি আমি বলি যে তুমি এটা 3 মাসের ট্যুর দাও, ভালো লাগবে না বোরিং লাগবে? বোরিং লাগে। এক্স্যাক্টলি, বোরিং লাগবে। সো আমাদের এই ট্যুরের সময়টা অনেক বেশি বড়, যার কারণে আসলে অনেকের বোরিং লাগে। প্রথম কয়েকদিন ভালো কাটছে, হয়তো বা পরে আস্তে আস্তে বোরিং। সো বোরিংটা কিভাবে কাটানো যায় সেটা হচ্ছে পড়াশোনার মাঝখানে যদি আস্তে আস্তে একটু করে ইনভলভ হও, তাহলে কিন্তু বোরিংনেসটা আসলে চলে যাবে ইনশাআল্লাহ। সো বল। ঠিক আছে। তো ভাই আমি খুব চিল্লায় কথা বলতেছি, এর চেয়ে জোরে কথা বলা সম্ভব না, দৌড়ায় দৌড়ায় মানুষ চলে আসতেছে যেখানে কি হয়েছে, এত চিল্লাপাল্লা কেন? তো যেটা বলতে ভাই, টাকা না থাকলে কোনো জায়গায় যাওয়া যায় না। ফারহান ভাই ওদেরকে একটা ট্যুর প্ল্যান দেখাইছিল না 2000 টাকায় পুরো বাংলাদেশ ঘোরানো, এরকম কি জানি একটা, ওইটা একটু আরেকবার দেখে নিও। তো ওদি বলছে খুব খারাপ যাচ্ছে। সিয়াম ভাইয়ের সাউন্ড ক্লিয়ার না ভাই, আপনি আপনার মাইক কে আছেন? আমার দাঁড়া, এটা আমি সলিউশন করতেছি, হাতে নিয়ে ধর। আচ্ছা আমরা হাতে নিয়ে কথা বলি, আসুন ভাই। ঠিক আছে। তো বলতেছে আচ্ছা হ্যাঁ, এটা একটু নিয়ে তোমরা জানাও তোমাদের কার কোন কলেজে পড়ার ইচ্ছা, তোমাদের কে কোন কলেজে ভর্তি হতে চাও, আর হচ্ছে আস্তে আস্তে আমরা শুরু করি। ঠিক আছে। তো আজকে শুরু হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ 27 এর ওরিয়েন্টেশন ক্লাস, কেমিস্ট্রি ওরিয়েন্টেশন ক্লাস। বলছে স্যার আপনারা কি কেমিস্ট্রি শেষ করবেন? আজকের ক্লাসে তো শেষ হবে না, বাট হ্যাঁ আমরা থাকবো আশা করি ইনশাআল্লাহ তোমাদের সাথে। মরে টরে না গেলে, আল্লাহ যদি বাঁচায় রাখে, হায়াত যদি রাখে, হ্যাঁ হায়াত যদি রাখে, তাকদিরে যদি থাকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ অবশ্যই আমরাই শেষ করতেছি। ওকে, এরপর হচ্ছে গিয়ে বলছে বিগত বছরগুলোতে আমাদের সফলতা। তো ভাই আপনি বলেন আমাদের সফলতা, আপনি যেহেতু বৃদ্ধ মানুষ, সিনিয়র মানুষ। আমি তো দেখছি নিচের চোখে আসলে দেখা, যদি তুমি এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচের কথা বলো, অলমোস্ট 10,000 স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে যুক্ত ছিল। সো 10,000 স্টুডেন্ট কিন্তু আসলে সংখ্যাটা মোটেও কম না। সো 10,000 স্টুডেন্ট যে শুধু যুক্ত ছিল ব্যাপারটা এমনটা না, তারা আমাদের সাথে পড়েছে, আমাদের পুরা লাইনটাতে ছিল, মানে হচ্ছে পুরা পাইপলাইনের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, এবং আলহামদুলিল্লাহ তারা খুবই ভালো রেজাল্ট করেছে। তো স্টিল এখনো যারা 25, তাদের তো পরীক্ষা হয়নি, তাদের কিন্তু পরীক্ষা শুরু হবে সামনে। 26 তো পড়তেছে, ওদের সাইকেল খুব সম্ভবত 3 শেষ হয়ে সামনের দিকে 4 চলে যাবে। সুতরাং দেখো এই সংখ্যাটা কিন্তু অনেক মাশাআল্লাহ বড় একটা নাম্বার। তো আমাদের সাথে থাকো, দেখো যেহেতু এরা এই 10,000 স্টুডেন্ট পেরেছে, তোমরা কেন পারবে না? তোমরা যদি চেষ্টা করো, দেখো 10,000 স্টুডেন্ট পড়েছে মানে সবাই যে ভালো করেছে এমনটা না। যারা আমাদের গাইডলাইন ফলো করেছে, আমরা যে জিনিসগুলো দেখিয়ে দিয়েছি, যেভাবে পড়িয়ে দিয়েছি, সেভাবে যারা পড়েছে তারা কিন্তু মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছে। সুতরাং এই 10,000-এর মধ্যে থেকে তোমাকে হইতে হবে বাছাইকৃত ভালো। মানে জিনিসটা হচ্ছে আমাদের গাইডলাইন ফলো করো, যেভাবে পড়তে বলি সেভাবে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। যেহেতু সাথে থাকলেই হয় না, ধরে থাকতে হয়, বুঝতে হয়, পড়তে হয়, পরিশ্রম করতে হয়, তাহলেই কিন্তু তুমি ভালো করবে ইনশাল্লাহ। সো চল পরের স্লাইডে যাই। তাহলে হচ্ছে এবার মনে হয় আমার সাউন্ড ঠিক আছে, আমার মাইক বন্ধ করে রাখছিল ভাই, কি কষ্টের কথা। আমি মনে হয় বন্ধ রাখছিলাম নাকি। তো আজকের লাইভে যা যা থাকতেছে আসলে আমরা হচ্ছে এক এক করে দেখি। আজকের লাইভে শুরুতে থাকতেছে কলেজ শিক্ষার্থী তোমাদের জন্য পরামর্শ, যদিও পরামর্শ হয়তো অনেকে দিচ্ছে, ফিজিক্স ক্লাসেও দিচ্ছে, আমরা নতুন পরামর্শ দিব অবভিয়াসলি, যেহেতু আমি অনেক কি বলবো দুষ্ট টাইপের স্টুডেন্ট ছিলাম, সেই টাইপের পরামর্শে আসতেছে। টিচার পরিচিতি থাকবে, কলেজ লাইফের চ্যালেঞ্জেস, কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়, স্পেশালি আমার টাইপের স্টুডেন্ট যদি হও তাহলে কি কি চ্যালেঞ্জ আছে সেগুলা নিয়ে কথা হবে। আমি ফারদিন ভাই মনে হয় একই টাইপের, আপনি কি খুব অনেক ফাঁকা সামনের বেঞ্চে বসতে না? নিশ্চয়ই। তাহলে আমাদের মতো স্টুডেন্ট হলে কি কি সমস্যা সেগুলা জানতে পারবা। আর আমি বলেছি সামনের বেঞ্চে বসতাম সেদিন কিছু বুঝতাম না, যেদিন পিছনে বেঞ্চে বসতাম সেদিনও বুঝতাম না, বাট চিল হইতো। সো যেহেতু বুঝবো না সেহেতু পিছনেই বসি, একটা তো কিছু এসি হচ্ছে, যাক ভাই এগুলো দুষ্টু বুদ্ধি দিচ্ছে। তারপর হচ্ছে রসায়নের ম্যাজিক নিয়ে মানে আমরা দেখবো কিছু জিনিসপাতি দেখবো আজকে আমরা, আর হচ্ছে তোমাদের প্রশ্ন নেবো লাস্টে।
ঠিক আছে? তো অনেকে কলেজের নাম বলতেছো যে একজন একটা ভালো কোয়েশ্চেন করতো যে সূর্যা সরকার বলছে নাকি সূর্য সরকার যে ভাইয়া ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় পড়াশোনা করলে কেমন হবে। তো এই কলেজের শিক্ষার্থীদের জন্য যে পরামর্শ সেখান থেকে শুরু করি। আমার সাজেশন হচ্ছে তুমি কেমন মানুষ সেটার উপর ডিপেন্ড করতেছে। যদি এমন হয় যে তোমার মা তোমাকে প্রত্যেক বেলায় খাবার এনে দেয়, তোমার মা তোমাকে, এখনো অনেকে আছে মা খাওয়ায় দেয়। আমার এক খালাতো ভাই আছে, এবার এসএসসি দিছে, ওর মা ওকে এখনো খাওয়া দেয়, পরে ওর মা ওরে খাওয়ায় দেয়। তো তোমার যদি ফ্যামিলির সাথে বন্ডিং এত ভালো হয় তাহলে তুমি ঢাকায় এসে প্যারা খেয়ে যাবা। তোমার ফ্যামিলির সাথে বন্ডিং কেমন, তুমি আসলে নিজে একা চলতে পারো নাকি, নাকি তোমাকে বেলায় বেলায় মা সবাই এনে দেয়, মা হচ্ছে বিছানা করে দেয়, মা হচ্ছে গিয়ে তোমার পানি আগায় দেয়, সবকিছুই যদি মা করে দেয়, বাসার মানুষজন করে দেয়, তাহলে তুমি থাকতে পারবে না, তোমার জন্য থাকা কষ্টকর। বাট তুমি যদি চ্যালেঞ্জ নিতে রেডি থাকো, বাট আমার তোমার জন্য সাজেশন থাকবে তুমি আসতে পারো। তারপরও কোন কলেজের জন্য আসতে পারো, যদি তোমার নটর ডেম কলেজে তুমি চান্স পেয়ে যাও আসতে পারো। অনেকেই আসে এসে অনেক ভালো করে, তো তখন তুমি ভাবতে পারো। যদি তোমার ঢাকা কলেজে হয় তুমি ভাবতে পারো, যদি টপ টিয়ার রেসিডেন্সিয়াল হয় ভাবতে পারো, আদমজি হয় ভাবতে পারো। এই টপ টিয়ার কলেজগুলোতে যদি হয় তাহলে তুমি ইয়েস, রাজুকে যদি হয়, এই কলেজগুলোতে হলে তুমি ভাবতে পারো। বাট এখন যদি হয় যে জাস্ট ঢাকায় আসতে হবে দেখে আসতেছো, এই কাজ করো না। এইটা করতে যে শুধু আমি এমন দেখছি যে ঢাকার বাইরে থেকে এসে ভালো করতেছে এমন না, আমি এমনও দেখছি ঢাকার বাইরে থেকে এসে খাপ খাওয়াতে পারে না, বাদ হয়ে গেছে, একদম জাস্ট পরিবেশের সাথে মিলাইতে পারতেছে না। ঢাকার অ্যাটমসফিয়ারই আলাদা ভাইয়া। তুমি এখন কই আছো আমি জানি না, বাট ঢাকার পরিবেশ খুবই খারাপ। খুবই খারাপ বলতে তোমার গরমের সময় অত্যধিক গরম, রাস্তায় ডায়রিয়া থেকে শুরু করে টাইফয়েড থেকে শুরু করে বিশেষ করে ডেঙ্গুর সময় ডেঙ্গু, এবং সব থেকে বড় কথা সেই সময় তোমার সেবা করার মতো কেউ থাকবে না। আচ্ছা আমি একটু বলি, ও যে প্রশ্নটা করছে সেটা আমার সাথে মিলে যায়। অর্থাৎ আমি কিন্তু এসএসসি তে কিন্তু আমি হচ্ছে গিয়ে ঢাকার বাইরে ছিলাম, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত আমি রংপুরে পড়াশোনা করেছি। জানি না কে কে রংপুরে আসো বা ওই আশপাশের রাজশাহী রংপুর এগুলো একই এলাকায়। তো আমি রংপুরে পড়াশোনা করেছিলাম রংপুর পুলিশ লাইন্স স্কুল থেকে। তা আমার সময় যেটা হয়েছিল, আমি আসলে আমার ফুপির বাসায় থেকে পড়াশোনা করেছি। তো ফুপির বাসায় পড়াশোনা করার সময় যে জিনিসটা আমার হয়েছিল সেটা হচ্ছে যে ওই বাসায় বিভিন্ন রকম হচ্ছে ধরো পড়াশোনা করতে বসলাম, বসার পরবর্তীতে একবার টিভি দেখতে যাইতাম, খাবারের সময় গিয়ে টিভি দেখতাম, তারপর বাইরে যাইতাম, খেলতাম টেলতাম, মানে অনেক কিছু করতাম, অনেক সময় নষ্ট করতাম। ঢাকাতে যখন আসলাম তখন মনে হইলো যে ভাইয়া, তবে ফুপির বাসায় থেকে আমার একটা জিনিস উপকার হয়েছিল, এই সিয়াম যেটা বললো সেটা হচ্ছে যে তোমার আম্মু কি সবকিছু করে দিত নাকি। আমার ফুপির বাসায় আমাকে সবকিছু করে খাইতে হইতো। আমার ধরো হচ্ছে থালাটা আমি ধুয়ে রাখতাম, আমার কাপড়টা আমি ধুইতাম, মানে আমার যা কিছু আছে মানে একটা মানে ম্যাচে থাকার মতো পরিবেশ টাইপের আর কি। ঢাকায় যখন আসলাম, ঢাকায় আমি যেই কলেজে ভর্তি হইলাম হামদর্দ পাবলিক কলেজ, তো এটা একদম টপ টিয়ারে না আসলে, বাট কথা হচ্ছে যেই কলেজে আমি ভর্তি হইলাম ওইখানে একটা হোস্টেলে ভর্তি হইলাম। তো হোস্টেলে হওয়ার পরে আমরা এক রুমে 4-5 জন থাকতাম। তো পুরো হোস্টেলই কিন্তু ছেলে ভরা। এখানে দুই টাইপের স্টুডেন্ট ছিল। এক টাইপের স্টুডেন্ট ছিল ভাই আমার রুমে 4-5 জন চিল হবে আজকে সারা রাত। তো এক টাইপের স্টুডেন্ট অনেক চিল করতো, রাতে গান করতো, বাজনা করতো। তো হোস্টেল সুপার হোস্টেল থাকে, মানে হোস্টেল সুপার বা কি বলে ওইটাকে, সুপার সুপার থাকে, সে আসলে আসে। তো সে রাত 10টার পরে আর আসে না উপরতলা গুলোতে, যার কারণে হয় কি 2 তলা ছেলে 3 তলা যায়, 3 তলা ছেলে 4 তলায় যায়, গিয়ে আড্ডা মারে। বাট আমি এটা করতাম না, আসলে আমি উল্টো আমি ওদেরকে ঝাড়ি মেরে পাঠাই দিতাম। এতে হইতো কি আমার রুমটা ঠান্ডা থাকতো, আমি শুধু পড়তাম। খাওয়ার সময় যেটা হইতো, মানে ওইখানে মেসের মধ্যে রান্না বান্না হয়, ওইখানে গিয়ে রুমে একটি ফিক্সড রুমে খাওয়া দাওয়া করে চলে আসতাম আমার রুমের মধ্যে, আবারও পড়াশোনা করতাম। খালি পড়াশোনা খালি পড়াশোনা খালি পড়াশোনা, খাওয়ার সময় খেয়ে চলে আসতাম। তো এতে হইতো কি আমার যেটা মনে হয়েছে যে ভাই আমার হোস্টেলে কিছু রুলস ছিল, তুমি সপ্তাহে একবার বাইরে যেতে পারবা। এতে হইতো কি যে তুমি যখন ওই সপ্তাহে একবার বাইরে যাবা, তোমার যা প্রয়োজনীয় যা কিছু আছে তুমি একবারই সব সেরে আসতে পারবা। বাট ম্যাচে ভর্তি হলে কিন্তু সমস্যা আছে। ম্যাচে হলে কি এখনই তোমার একটা বন্ধু এসে চল ধানমন্ডি লেক ঘুরে আসি, চল আসলে আজকে এইখানে ঘুরে আসি, চল ওই মেলা দেখে আসি, চল বসুন্ধরা সিটি ঘুরে আসি। তো হবে কি প্রতিদিন তুমি ওই যে পড়াশোনা থেকে অনেক বেশি মানে বিক্ষিপ্ত হয়ে যাবে চারদিকে, এতে করে পড়াশোনা কিন্তু আরো নষ্ট হবে। এতে হয়তো কি অনেক স্টুডেন্ট যারা নতুন নতুন ঢাকায় এসে ওরে উঁচা উঁচা বিল্ডিং রে, হ্যাঁ চল আজকে এখানে যে আজকে হেলিকপ্টার উঠতেছে, আমি লিটারালি প্রথমে এসে হেলিকপ্টার গুলো দেখতাম, তোমরা অনেকে আসলে দেখবে কিন্তু, তো ও হেলিকপ্টার যাচ্ছে, প্লেন যাচ্ছে, স্টিল আমি এখনো দেখি। তো মজার ব্যাপার হচ্ছে তোমার যদি মনে হয় তুমি আসলে কোনো একটা ম্যাচে ভর্তি হবা, যেই ম্যাচে তোমার কন্ট্রোল তোমার হাতে থাকবে, সেই ক্ষেত্রে আসলে না আসা আমি আসলে প্রেফার করি। কারণ কি তোমার নিজের আসলে কন্ট্রোল রাখাটা আসলে খুবই ডিফিকাল্ট। মানে মাত্র হচ্ছে কি তোমরা হচ্ছে কি বলবো অ্যাডোলেসেন্স থেকে অ্যাডাল্ট হচ্ছ, তোমরা কিশোর থেকে যুবক হচ্ছ, এটা বা মেয়েদের ক্ষেত্রে সেম।
এই বয়সটা না মানে নিজেকে কন্ট্রোল করে একটু টাফ। বাংলা একটা কবিতা পড়বো, 18 বছর বয়স, তো সেই কবিতাতেও দেখবা অনেকে সুকান্ত ভট্টাচার্য এরকম কথাবার্তাই বলছে, নিজেকে কন্ট্রোল করা টাফ। তোমরা এখনো শিখো না অনেক কিছু, তোমাদের চোখে এখন থাকবে রঙিন চশমা, আমি কলেজে উঠে গেছি, আমি কি নাকি বড় হয়ে গেছি। হ্যাঁ কলেজের বইটা দেখবা, ঢাকা কলেজে পোলাপাইনের আগে অনেক মানে ছিল, কি বলবো কুখ্যাত ছিল না, দল বাইন্দে মারামারি করতো, এই করতো ওই করতো। এখনো ঢাকা কলেজ, সিটি কলেজ সারাক্ষণ মারামারি লাগিয়ে থাকে। ওই সায়েন্স আমি জানি ভাই, ওই সায়েন্স ল্যাবের ওই এলাকাটায় সারাক্ষণ মারামারি লাগিয়ে থাকে, ঠিক আছে, 2 দিন পর পর মারামারি লাগে। তো এই যে জিনিসগুলা, আমি তো বলি এই কঠিন বাস্তবতা আসলে টিচাররা এসে বলতেও লজ্জা পায়। এই মারামারির কথা বলছে, বাট যেই কথাটা কেউ বলে না সেই কথাটা আমি একটু ডাইরেক্ট খোলামেলা বলি। যেহেতু আমি তোমার টিচার, মানে বাবা মা সমতুল্য, অনেকে ঢাকা শহরে আসে প্রেম করার জন্য। এটা মানে আমার মুখ দিয়ে এটা টিচার হিসেবে এটা কেমন কথা বলতেছে, আমি জানি এটা তোমার না হইলো তোমার বন্ধুর আসলে মনের মধ্যে এরকম থাকে। ঢাকায় যাব, প্রেম করব, 2-1টা ঘুরবো আসলে বান্ধবীর সাথে এখানে ওখানে, এটা আমার আসলে প্রমাণ। আমার তোমার হচ্ছে গিয়ে বিগত ব্যাচ গুলোতে 25 ব্যাচ, তার আগের ব্যাচ এরকম ছিল। কেউ আসছে ধরো হচ্ছে কোথায় জানি ঠাকুরগাঁ থেকে একজন আসছে, আরেকজন আসছে রাজশাহী থেকে। তারা আসছে কিসের জন্য, অথবা হচ্ছে নওগাঁ থেকে আসছে। একজন ভর্তি হচ্ছে ঢাকা কলেজে, ভালো স্টুডেন্ট, আরেকজন ভর্তি হচ্ছে হোলি ক্রসে। তারা আমার কাছে পড়তে আসতো। তো লিটারালি আমার কাছে কেন পড়তে আসতো জানো, ওই যে তারা একসাথে আসতে পারে আমার বাসায়, এসে আমার কাছে পড়ে যায়, এটা হয় কি তাদের একসাথে কথাবার্তা হয়, এবং তারা যাওয়ার সময় বিভিন্ন XYZ জায়গায় ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি করার পর তারা হোস্টেলে যায়। দিন শেষে তারা ঠিক মতো এখন পাশ করতে পারতেছে না। তারা কিন্তু যখন তাদের হচ্ছে এই SSC পার করছিল, এক একজন ধরো মানে পুরো উপজেলা জেলাতে একদম টপ 10 এর স্টুডেন্ট ছিল, এখন তারা পাশ করতে পারতেছে না। আমি জানি অনেকের ক্ষেত্রে এই কথাগুলো হাস্যকর মনে হবে, কেউ এভাবে এই কথাগুলো বলে না, বাট এইগুলো সত্যি হয়। এই যে বললো তোমার সিয়াম ভাইয়া যে রঙিন চশমা পরো এই সময়টা, সত্যি। তো এই জিনিসটা যদি মনে হয় যে ভাই আমি এইসব ফাতরামি করার সময় যাচ্ছি, সত্যি ভাই ফাতরামি, লিটারালি এটা ফাতরামি করতে ঢাকায় আসার দরকার নেই। এটা মানে এটা লেজিট কথা মানে। আর সত্যি কথা কি মানে, আমি জানি তোমার টিচাররাও তোমাকে এই কথা বলবে, কলেজের টিচাররা বলবে, মা বাবা বলবে, বাট তখন তোমাদের মনে হয় ওল্ড জেনারেশন, কত আগে তোমরা কি বুঝো হ্যান ত্যান। ভাই আমি এইচএসসি দিছি 20 ব্যাচ, আমার এইচএসসি ছিল 20 ব্যাচ, দেই না এইচএসসি অটো পাস। তো যাই হোক, তো আমার হচ্ছে জাস্ট কয়েক বছর আগে তোমাদের এই বয়সটা পার করে আসছে, আমার ফ্রেন্ডদেরকে দেখছি, আশেপাশে মানুষজনকে দেখছি, এখন আমার স্টুডেন্টদেরকে দেখতেছি, ঠিক আছে। তো আমাকে তোমরা তোমাদের মানুষই ভাবতে পারো। তো আমরা যেহেতু বলতেছি লেজিট দেখেই বলতেছি, দেখে শুনেই বলতেছি, আশেপাশে সব দেখেই বলতেছি। তো দ্যাটস ওয়াই হচ্ছে এতটুকু বিশ্বাস রেখো যে এখন যত কিছুই ভাবো, যদি তুমি ভাবো যে এগুলা করার জন্য ঢাকায় আসবা, এই কথাটার মেইন কারণ ছিল তোমাদের জন্য যে পরামর্শ, এগুলা করার জন্য যদি ঢাকায় আসতে চাও, তোমাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, এসো না ঢাকায়। তুমি বাসায় থাকো, বাসার পরিবেশে পড়ো, অ্যাটলিস্ট এই 2টা বছর একটু ঠিক মতো পড়াশোনা করো, ট্র্যাকে থেকে পড়াশোনা করো। আর কেউ যদি জাস্ট পড়াশোনার জন্য আসতে চাও, যদি চ্যালেঞ্জ নিতে রেডি থাকো, কারণ এখন বলবো যে ভাইয়া কি ঢাকায় আসা ডিমোটিভেট করতেছেন না, দেখো তুমি যখন ভালো কলেজে এসে ভর্তি হবা তখন কি হবে, তখন হচ্ছে তুমি আশেপাশে ভালো মানুষ পাবা। যেমন আমি যখন নটরডেম কলেজে ছিলাম, আমি গ্রুপ 1-এ ছিলাম, ঠিক আছে, গ্রুপ 1 কিছু কারণে খুব বিখ্যাত ছিল। আমি ছিলাম কোনোভাবে স্কুলে থাকতে রোল 1। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমার আশেপাশে সামনে পিছে ডানে বাঁয়ে পুরো সেকশন মোটামুটি 80% পোলাপাইন কোনো না কোনো স্কুলে রোল 1 ছিল, কোনো না কোনো স্কুলের ফার্স্ট বয় ছিল, ওরা সারাদিন পড়তো। আমি কিন্তু ফাঁকিবাজ টাইপের রোল ছিলাম, আমি পরীক্ষার আগে অনেক পড়তাম, একটু স্ট্র্যাটেজি ফলো করে পড়তাম, দেখছো আমি এখানে দাঁড়ায় আছি তোমাদেরকে সেই স্ট্র্যাটেজি গুলা শেখানোর জন্য। বাট ওরা সারাদিন পড়তো, ইনফ্যাক্ট টিফিন টাইমেও ওরা পড়তো, পরের দিন কুইজ থাকতো। আমি কি করব, আমার ফ্রেন্ড পড়তেছে, সামনের জন, পাশের জন, পিছের জন, সব জায়গায় পড়তেছে, আমি ফাঁকিবাজ বেটা, আমিও পড়তে বসে যেতাম। কি করবো, আমার মাত্র কিছু করার নাই, সবাই পড়তেছে। এটাই হচ্ছে ব্যাপার। তো তোমার কলেজ যদি ঢাকায় হয়, তুমি যদি ভালো কলেজগুলোতে পড়ো, দেখবে সবাই পড়তেছে। তোমার একজন একটা কথা বলছে, তোমার যারা ফ্রেন্ড তাদের এভারেজ যে বৈশিষ্ট্য, ধরো কেউ ভালো, কেউ খারাপ, কেউ অনেক ভালো, কেউ একটু খারাপ, এদের যে এভারেজ করে যে বৈশিষ্ট্যটা ক্রিয়েট হয়, এটা তোমার বৈশিষ্ট্য। তো তোমার ফ্রেন্ড কেমন হবে সেটার উপর ডিপেন্ড করবে তুমি কেমন হবা, তোমার সামনের জীবন কেমন হবে। তো আমার আশেপাশে যখন সবাই পড়তো, ওই এভারেজ করে আমিও পড়তে বসে যেতাম, বুঝছো। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের সেকশন থেকে, এটা বহুতবার বলছি, সবসময় বলি, একটা সেকশন থেকে আমরা 53 জন বুয়েটে চান্স পাইছিলাম। কিভাবে? কারণ ওরা সারাদিন পড়তো, বুঝছো। ঢাকা মেডিকেল হ্যান ত্যান ওগুলো তো বাদই দিলাম। তো এটাই, যদি পড়ার জন্য আসতে চাও আসো, তোমাদেরকে স্বাগতম ঢাকায়। বাট যদি এগুলা ফাত্রামি করার জন্য আসতে চাও, আল্লাহর রাস্তায় শোনা প্লিজ। আরেকটা কথা, আরেকটা প্রশ্ন করতেছিল ভাই, আমার তো গ্রামে হচ্ছে ভালো কলেজ নেই, এই কথাটা একটু বলি। দেখো সবাই তো সব সুযোগ পায় না।
এখন যেখানে যেই সুযোগটা তোমার নাই সেটা ছাড়াই তোমাকে চেষ্টা করতে হবে। ধরো তোমার কাছে যুদ্ধ করার জন্য গুলি নাই, এখন গুলি নাই, তোমার হাতে মানে লাঠি আছে, লাঠি দিয়ে যুদ্ধ করতে হবে। এক্স্যাক্টলি। এখন প্রশ্ন হচ্ছে তোমার কলেজ একটা ভালো হইলে, মানে দেখো ঢাকা কলেজ থেকে স্টুডেন্ট ফেল করে, এনডিসি থেকে ফেল করে না, ফেল করে কেন ফেল করছে? আবার গ্রামের একটা মফস্বলের একটা একদম খুবই চরের একটা এলাকা থেকে বুয়েটে চান্স পায়। তার মানে কলেজ তোমাকে সেট করে দিচ্ছে না, কলেজ তোমাকে পরিবেশ দিবে। হয়তো বা কলেজ তোমাকে পরিবেশটা দিতে পারতেছে না, তুমি নিজে থেকে চেষ্টা করো। অনলাইনে আমরা যেভাবে পড়াচ্ছি এভাবে পড়ো, হয়তো আমরা নিজেরাও অনলাইনে পড়ছি, আমি নিজেও অনলাইনে পড়ছি, আমি ভার্সিটি লাইফ পার করতেছি ইউটিউব করে। জাস্ট যাদের নাই এটা নিয়ে প্যারা খান, আমি উল্টা বলি কি বুঝছো, যেই কলেজে যাওয়ার প্যারা কম সেই কলেজে ভর্তি হও। প্রথমেই বলবো, আবারও বলছি, যেই কলেজে যাওয়ার প্যারা কম, কেন জানো? প্রথম 2-1 মাস সবার রঙিন রঙিন কলেজ ভালো লাগবে, পরে গিয়ে দেখবা পড়াশোনা এত পেশা, সকাল ধরো 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত কলেজ, তারপর আবার তুমি করতেছো বিকালবেলা কোচিং, রাতের বেলা পড়তেছো অনলাইনে, তুমি নিজে পড়বা কখন? তো যদি তোমার ইনকেস কলেজে যাওয়ার প্রেশারটা কম থাকে, দেন মাঝে মাঝে কলেজে গ্যাপ দিয়ে তুমি ওই সকাল সময়টা পড়তে পারো। তো গ্রামে হইলে তুমি মনে করো যে ভাইয়া কলেজের দিকে তাকাবাই না, আমাদের কাছে পড়ো, ভালো করে বুঝো, নোট করো, ইনশাল্লাহ ভাইয়া ভালো কিছু করো। আরেকটা জিনিস যেটা বলতে চাই, কলেজে ভর্তি হওয়ার আগে একটা জিনিস একটু খেয়াল করো, যে অনেক কলেজ আছে পড়াশোনা হয় না, কিছু না, পড়াশোনার নামে কিছু নাই, নিয়মের নামে। হ্যাঁ, নিয়মের নামে, ট্রু। কলেজে আসতে হবে, ইউনিফর্ম ঠিক করে আসতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। আই ডোন্ট থিংক সো যে এটা তোমার জন্য গুড চয়েস হবে। কলেজে পড়াশোনা যদি হয় তাহলে ওই কলেজে প্রত্যেকদিন গেলে তোমার লাভ আছে। কলেজে যদি পড়াশোনা না হয়, ওই কলেজে 100% অ্যাটেন্ডেন্স দিয়ে তোমার আসলে জীবনে সময় নষ্ট ছাড়া আর কিছু হয় না। তো এগুলা কলেজ যখন সিলেক্ট করবে, এই একটা জিনিস, এটা কেউ বলে না, কখনো বলে না, এটা বললো না যে আমি তোমাদেরকে বলতেছি কলেজে না যাওয়ার জন্য উৎসাহিত করতেছি, এরকম কিছু না। কলেজ চয়েস করার আগে এটা মেক শিওর করবা যে কলেজে যে তুমি যাবা, তোমার টাইমটা ওয়ার্থ ইট কিনা। যেমন আমাদের কলেজে কিন্তু টিচাররা অনেক এফোর্ট দিয়ে পড়াইতো, নটর ডেমের টিচাররা পাগলের মতো এফোর্ট দিয়ে পড়াইতো, পুরো সিলেবাস ক্লাসে শেষ না হলে পরীক্ষায় ওটা থাকতো না। আমাদের কলেজে এরকম নিয়ম ছিল, সিলেবাস যতটুকু ক্লাসে শেষ না হবে ততটুকু পরীক্ষায় থাকবে না। তো টিচাররা পড়াইতো, আমাদের ক্লাসে পড়াশোনা হইতো, তা আমাদের কলেজে যাওয়া ওয়ার্থ ইট ছিল। তো এখন যদি ওই কলেজে পড়াশোনা না হয়, তাহলে ওই কলেজে প্রত্যেকদিন যায় কি করবো? ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। ঠিক আছে, এরপর হচ্ছে টিচার পরিচিতি। টিচার পরিচিতি কিছু নাই, টিচার পরিচিতি স্লাইড আছে নাই মনে হয়, টিচার দাঁড়ায় আছে, স্লাইড জলজ্যান্ত স্লাইড সামনে দাঁড়ায় আছে। তো আছি আমি তোমাদের সাথে, আমান ইসলাম সিয়াম, স্কুল ছিল বিশ্বেশ্বর নূর মোহাম্মদ পাবলিক কলেজ, নটর ডেম কলেজে পড়াশোনা করছি, এখন বুয়েটে পড়াশোনা করতেছি। আর আমাদের সাথে আছে ভাই ফারদিন ভাই, আমি রংপুর পুলিশ সায়েন্স থেকে পড়ছি, তারপরে তো পড়লাম ঢাকা হামদর্দ পাবলিক কলেজ, তারপর তো ঢাকা কলেজ। এই তো। কয় বছর ধরে পড়াচ্ছেন এটা একটু বলে দেন। 18 থেকে শুরু করছি, তো 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 7 বছর হয়ে গেছে। বুড়া হয়ে গেছে, বুঝছো, আমি বুড়া হয়ে গেছি। তবে এটা তোমাদের জন্য লাভ আছে, কারণ আমি জানি কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, ওই জায়গাগুলো ভালো করে পড়া। আমিও ভাইয়ের কাছ থেকে শিখতেছি, বুঝতেই পারতেছো। এরপর হচ্ছে কলেজ লাইফের চ্যালেঞ্জেস নিয়ে একটু কথাবার্তা বলি ভাই, স্লাইড ধরে ধরে যাই। কলেজ লাইফ নিউ জার্নি বলছি, বলবেন কিছু বলবেন? না, এটা নিয়ে আর কিছু বলা নেই, এগুলো অনেক কিছুই বলছি তোমাদের কলেজ লাইফ নিয়ে, রাইট? ওই যে তোমরা। তো এবার আসো একটু মেইন কথাটা বলি, কলেজ লাইফে কি একটা চেঞ্জ হয়। কেমিস্ট্রি বইয়ে পড়ছো না, এতটুকু ছিল না, 9-10 ছোট্ট এতটুকু একটা বই ছিল। কলেজের বইগুলা নিয়ে আসলে ভালো হতো। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, 2টা বই, কেমিস্ট্রি 2টা বই, হ্যাঁ, এই মোটামোটা এইটা এরকম 2টা মোটামোটা বই তোমার করতে হবে। ঠিক আছে, মানে ফার্স্ট পেপার বই তোমার এখন যে বই পড়ছো স্কুলে সেটা ডাবল, সেকেন্ড পেপার বইও সেটা ডাবল, তার মানে 4 গুণ পড়া তোমার হয়েছে। ঠিক আছে, আগে যা পড়ছো তার 4 গুণ পড়া। কে চ্যাপ্টার মাত্র কয়টা জানো? ফার্স্ট পেপারে মাত্র 5টা চ্যাপ্টার, এই মোটা বইয়ে মাত্র 5টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারেও মাত্র 5টা চ্যাপ্টার, মাত্র 5টা। সো তার মানে বুঝতেছো কোনো কারণ নেই, মাত্র 5টা, ধরলে শেষ হবে, আজকে ধরলে কালকে শেষ হবে। পড়ার দরকার নেই নাকি? পড়েও না, ঠিক আছে, যাই বাসা যাই, তুমি কালকে পড়ে বাসা গিয়ে পরীক্ষা দিতে হবে। তো এক একটা চ্যাপ্টারই বলতে পারো তোমার এখনকার কেমিস্ট্রি বইয়ের সমান। ঠিক আছে, তো এখন হচ্ছে ভয় পাওয়ার দরকার আছে। এক একটা চ্যাপ্টারের মধ্যে যে পরিমাণ কনসেপ্ট, তুমি যদি শুধু বই পড়তে চাও, বিশ্বাস করো, আই ক্যান প্রমিস ইউ, আই ক্যান গ্যারান্টি শেষ করতে পারবা না, কুলাইতে পারবা না, সম্ভবই না। এই কেসে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 1 নম্বর জিনিস হচ্ছে তোমাদেরকে ওই জিনিসগুলো সহজে বুঝিয়ে দেওয়া। সেকেন্ড জিনিস হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, কোন জিনিসটা আসলে পড়তে হবে, কোন জিনিসটা পড়ার দরকার নাই সেটা বলে দেওয়া।
কারণ কি? কারণ এবার না তোমাদের আর বোর্ড বই নাই যে গভর্নমেন্ট থেকে একটা বই দিল সেই বইতে পড়ে তুমি এইচএসসি দিলে, এমন না। এক এক পাবলিকেশনস এর এক এক বই, এক এক রাইটারের এক এক রকম বই, এন্ড এক এক রাইটার তার বইরে আরো চমলক্ষ বানানোর জন্য বিভিন্ন রকম জিনিস ঢুকাইছে, এই জিনিস ওই জিনিস, একদম অনার্সের জিনিসপাতি ঢুকাই রাখাইছে। ব্যাপারটা হচ্ছে এইগুলো রাইটার কিন্তু মানে রাইটার যথেষ্ট জানে, এইগুলো কিন্তু আর নিজে তো আর কেউ আবিষ্কার হয় নাই। তো বাইরের দেশের যে রাইটারের সুন্দর সুন্দর মোটা মোটা বই, এটা আমি জানি আসলে, পড়ছি তো অনার্স কেমিস্ট্রিতে, আমি জানি তারা কি করছে জানো, বাইরের দেশের যে বইগুলো ছিল মোটা মোটা কপি পেস্ট করছে। কপি পেস্ট মানে বুঝছো, সরাসরি তুলে পেস্ট করছে, এখানে বইটাকে একটা বাংলা করে দিছে। এখানে ওদের ক্ষেত্রে যে প্যারাটা বুঝছো, ধরো একটা দিয়ে দিছে যে একটা সরকার কর্তৃক একটা অনুমোদিত সিলেবাস হচ্ছে গরু লিখে দিছে, মানে ইনি করছে কি গরুর রক্ত নিয়েও ভাই লিখে ফেলেছে যে গরুর রক্তের মধ্যে এটা থাকে এবং গরুর রোগ বালাই থেকে শুরু করে সব লিখে ফেলেছে। এখানে এই জিনিসটা তোমার খুব বেশি জানা প্রয়োজন, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে প্রশ্ন আসবে, এই তিনটা জিনিস কিন্তু বুঝতে হবে। কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে এবং কোথায় থেকে প্রশ্ন আসবে, এই তিনটা জিনিস যদি না জানো শেষ। আর কিছু বলবো এটাই। তো এখানেই আসতেছে তোমাদের এই সিলেবাসের কথাটা। সিলেবাস তোমাদেরকে দেয়া থাকে, বইও দেখবা ওয়াও সিলেবাস ফলো করছে, আরে কি সুন্দর বই। তারপর যখন পড়তে যাবা ভাই, এই কেস বহুত অহরহ। ইনফ্যাক্ট এখন আমি ক্লাসে বলি যে আমি যতদিন না এই টপিক পড়ানো শেষ করতেছি তুই বই খুলবি না। আমি এখনো ক্লাসে বলি আমার এই টপিক পড়ানো শেষ হওয়ার আগে বই খুলবা না। বই খুললে আল্লাহ যায় বলাবেন ভাই কি লেখা না লেখা বুঝতেছি। আর যে মজার কথা বলি না, জেনে 6 থেকে 10 যখন পড়ে মজা না, সবথেকে প্রথম দিক শুরু 5 থেকে যখন 6 এ উঠো একটু ভয় লাগে, ধাক্কা লাগে, হয়তো ভুলে গেছো 5 এর বইয়ের লেখাগুলো অনেক বড় বড়, 6 এ একটু হালকা ছোট হয়, ছোট হয়ে যায়। ছোট হয়। ইন্টারে যখন উঠবে না, ইন্টার থেকে দেখো পেপারের সাইজের লেখাগুলো ওইভাবে লিখছে, মানে পেপার যেভাবে চোখ এমনি লাগে পড়তে হয়, ইন্টারে লেখার সাইজ ওই রকম। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দেখো 9, 10 এর বইগুলো লেখা বড় 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 লেখা পড়তে মজা লাগে, পড়তে সুবিধা। বাট এই বই পেপার পড়ছো, পেপারের ফন্টে লেখা, এক্স্যাক্টলি। তো এই পড়তে কেন ঘিজিবিজি লাগে, মনে হয় এতটুকু জায়গায় এত কিছু লেখা, কিন্তু সব ঘিজিবিজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের বইগুলো একটু অ্যারেঞ্জমেন্ট নিয়েও অনেক কথাবার্তা আছে, সেগুলো হচ্ছে আমরা ক্লাসটা সেভাবেই হচ্ছে ডিজাইন করি যেন তোমাদের জার্নিটা স্মুথ হয়। আর স্কুল থেকে ইন্টারনেট জার্নিতে একটা বড় গ্যাপ আছে, সেই গ্যাপটাও ফিল আপের চেষ্টা করতেছি আমরা। সো এই হচ্ছে গিয়ে তোমাদের সিলেবাসের ব্যাপার। আর টাইমে সবচেয়ে টাইম নিয়ে আসো। ফারদিন ভাই আসেন, একটু টাইম নিয়ে কথা। আমার সাউন্ড শুনে না, দাঁড়া। আপনার কি মাইক অফ হয়ে গেছে? না না, ওরা বলতেছে, আমার হাতে ছিল, দেখ দেখি অন কর, টাইমটা লিখে দেয়া আছে সব। আচ্ছা ঠিক আছে। তো সাইকেল ভিত্তিক পরিকল্পনা নিয়ে তোমাদেরকে একটু বলি। তোমাদের পুরো কেমিস্ট্রি যে 2টা বই, এটা আবার কি সাইকেল, বাইসাইকেল না মোটরসাইকেল? তোমাদের কেমিস্ট্রির যে 2টা বই যে মোট 10টা চ্যাপ্টার, সেই 10টা চ্যাপ্টারকে আমরা সাইকেলে ভাগ করছি, ঠিক আছে? 4টা সাইকেল। এ যেন এক উড়ন্ত বাইসাইকেল, স্বপ্নে নয়, তোমার নয়, আমার নয়, এ যেন এক দুরন্ত বাইসাইকেল। চলো আমরা সেই বাইসাইকেলের কথা যদি দেখি। তো সাইকেল 1 তোমাদের মেইন ক্লাস শুরু হবে হচ্ছে সেপ্টেম্বরের 25 তারিখ থেকে, চলবে 3 মাস। সেপ্টেম্বর 25 সালে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মানে 25 সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। 2টা চ্যাপ্টার পড়াবো। ফার্স্ট পেপার গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এটা হচ্ছে চ্যাপ্টার 2, এটা চ্যাপ্টার 3। ভাই চ্যাপ্টার 1 কই গেল? ফারদিন ভাই এটা নিয়ে যদি একটু কিছু বলো। চ্যাপ্টার 1 আসলে তোমাদের সত্যি বলতে গেলে বিভিন্ন কলেজগুলোতে চ্যাপ্টার 1 থেকে শুরু করে না। 2 নাম্বার হচ্ছে চ্যাপ্টার 1 থেকে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় সিকিউ প্রশ্ন থাকে না। চ্যাপ্টার 1 হচ্ছে তোমাদের ওই 9, 10 এ যে রসায়নের ধারণা যে চ্যাপ্টার আছে, যে বিভিন্ন অ্যানালাইসিস করে, এইটা ব্যবহার করে, ওইভাবে মানে ধরো হচ্ছে বিভিন্ন গবেষণা করতে 6টা ধাপ অনুসরণ করতে হয়, এইটা ওইটা, মানে এই চ্যাপ্টারটা হচ্ছে ওয়ান টাইপ অফ এমসিকিউ এর জন্য চ্যাপ্টার। এখান থেকে তেমন একটা থিওরি প্রশ্ন আসে না বোর্ড পরীক্ষাতে, এবং ম্যাক্সিমাম কলেজগুলোতে শুরু করে হচ্ছে গুণগত রসায়ন থেকে। এই তো জাদু হয়ে গেল, গুণগত রসায়নের কথা বলা কি মৌলের পর্যাবৃত্ত ধর্ম মন খারাপ করেছে? আচ্ছা, গুণগত রসায়ন থেকে প্রথমে শুরু, এটা কিন্তু তোমাদের 2 নাম্বার চ্যাপ্টার। 2 নাম্বার, প্রথমেই বলি 1 নাম্বার চ্যাপ্টার হচ্ছে ল্যাবরেটরি সাধারণ নিরাপদ ব্যবহার। তো নিরাপদ ব্যবহারটা দেইনি, কারণ হচ্ছে ওটা নিরাপদে থাক, কারণ ওখান থেকে আসলে প্রশ্ন তেমন একটা আসেনি, শুরু করা দরকার এখান থেকে। নয়তো হয় থেকে আমি তোমাকে একটু বলি, তো নিরাপদ ব্যবহারটা অনেক, যখন মানুষ শুরু করে না, শুরুর অবস্থায় অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল হচ্ছে সৃজনশীল লেখো না পরীক্ষায়, প্রথম প্রশ্নে কতক্ষণ ধরে লেখো? প্রথম প্রশ্ন লেখো 30 মিনিট ধরে। আমি তো 40 মিনিটও লিখছি। ফোনের প্রশ্ন একদম যা মন চায় তাই লেখো। তোমাদের অনেক কলেজে এটা হবে, চ্যাপ্টার 1 দিয়ে শুরু করবে, দেখবা 1.5 মাস ধরে পড়াইছে চ্যাপ্টার 1, আর কলেজ শুরু করছো আস্তে আস্তে 1.5 মাস ধরে পড়াইছে। তারপর এই চ্যাপ্টারে দিয়ে দিবে একটা তোমার মাথার উপর দিয়ে যাবে না, কোন দিক দিয়ে যাবে তুমি কিছু বুঝতেছো না এই চ্যাপ্টার। তারপর আসতেছে হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, ওরে বাপরে বিশাল চ্যাপ্টার। পুরোটাই একটু বলি,
মৌলের পর্যায়বৃত্ত হচ্ছে রসায়ন প্রথম পত্রের জৈব যৌগ। আর কিছু শুনতে চাও? মানে জৈব যৌগ হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রে থাকে। রসায়ন দ্বিতীয় পত্রে জৈব যৌগ যেরকম একটা সবাই ভয় পায়, পাওয়ার কারণ আছে, এটা বলবো আমরা, বাট প্রথম পত্রের জন্য জৈব যৌগ মানে বিশাল চ্যাপ্টারের অধিকারী হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। বিশাল চ্যাপ্টার, কোন টান দিয়ে যে শেষ করবে, একটা 3 পেজের চ্যাপ্টার এক লাইনে শেষ করে দিবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই যে এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 1 যেটা, সরি চ্যাপ্টার 2 যেটা, এটা কিন্তু পুরোটাই ম্যাক্সিমাম হচ্ছে ম্যাথ থাকে, ম্যাক্সিমাম ম্যাথ। আমি জানি না তোমাদের কেমিস্ট্রি নিয়ে এখন কি আইডিয়া, এখন হচ্ছে যখন চ্যাপ্টার গুলোর নাম দেখাবো তখন দেখবা ম্যাক্সিমাম চ্যাপ্টার হচ্ছে ম্যাথমেটিক্যাল বেসড, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম বেসড। সো এই চ্যাপ্টারে অনেক বেশি ম্যাথও আছে, থিওরিও আছে, আর এই চ্যাপ্টার পুরোটাই থিওরি। দুইটা চ্যাপ্টারেই ভালো টাইম লাগে, এই দুইটা চ্যাপ্টার মোটামুটি সবার হাফ ইয়ারলি এক্সামে থাকে। এন্ড সো আমরা হচ্ছে এই দুইটা চ্যাপ্টার হচ্ছে রাখছি, ঠিক আছে। এরপর হচ্ছে সাইকেল 2 যেটা জানুয়ারিতে শুরু হবে 26 সালে, আর হচ্ছে এপ্রিলে 26-এ শেষ হবে। সেটা হচ্ছে সেখানে থাকতেছে হচ্ছে পরিবেশ রসায়ন, রাসায়নিক পরিবর্তন। এটা কিন্তু সেকেন্ড পেপারে পরিভাষিক লিখে দেন। পরিবেশ রসায়ন হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 1, ঠিক আছে। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে ফার্স্ট পেপার চ্যাপ্টার 4। এটা হচ্ছে ফোর্থ চ্যাপ্টার, আর এটা হচ্ছে ফার্স্ট পেপার, এটা হচ্ছে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার। এখন প্রশ্ন হচ্ছে অনেকের, ভাইয়া আপনারা তো এটা 2 নাম্বার চ্যাপ্টার পড়াইলেন, 3 নাম্বার চ্যাপ্টার পড়াইলেন, টোটাল ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5টা, তো 2-3 পরে আপনারা ঝাঁপ দিয়ে সেকেন্ড পেপারে গেলেন কেন? এর উত্তরটা হচ্ছে ম্যাক্সিমাম কলেজগুলো কি করে জানো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ানো শুরু করে। হয়তো বা এরকম করে, দেখো গুণগত রসায়ন এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই দুইটা একসাথে শুরু করে, বাট এই মৌলের পর্যায়বৃত্ত ধর্মটা বেশি ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি কোর চ্যাপ্টার বলা চলে, অন্য চ্যাপ্টার গুলো জানার জন্য, বোঝার জন্য। এটা যখন হয়ে যায়, ওরে ভাই রে ভাই, এবার নেও ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কম্বো করে আসলে পড়ানো শুরু করে। তখন হচ্ছে দেখবা পরিবেশ রসায়ন পরীক্ষা চলে আসছে। এবার দেখ ভাই, ওদেরকে বলি, ধরো যদি নাও থাকে, আমাদের কিন্তু আর্কাইভ ক্লাস থাকবে। আর্কাইভ ক্লাস মানে এখন যারা এইচএসসি 26-এ ক্লাস করতেছে, এই চ্যাপ্টারে ধরো তোমার নাই, গুণগত রসায়ন আছে আর পরিবেশ রসায়ন আছে, এই দুইটা চ্যাপ্টার আছে। এখন আমরা পড়াচ্ছি গুণগত রসায়নের পর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এখন তো তোমার এটা নাই পরীক্ষায়, এখন তো আছে এইটা, তখন কি করবো? আমাদের এই ক্লাসগুলো রেডি করা আছে, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। যত প্রেশার, যত চিন্তা আমাদের জন্য দাও, বাট তুমি একটু মন দিয়ে পড়ো। সব জিনিস আমাদের, মানে বিগত কয়েক বছর ধরে যে বললাম না 10,000 স্টুডেন্ট এইভাবেই পড়ায় আসতেছে, তারা এইভাবেই পড়তেছে, এইভাবেই ভালো করে। মানে ধরো আমাদের সাইকেল 3 যেটা মেয়েতে শুরু, সেখানে জৈব রসায়ন আছে। তোমার কলেজ ধরো কোনো কারণে বলছে আমি বছর শুরু করবো, আমি কলেজ লাইফ শুরু করবো জৈব রসায়ন দিয়ে। তোমার কলেজের প্রথম পরীক্ষায় আছে হচ্ছে জৈব রসায়ন। এখন তুমি বলো ভাই আপনি তো জৈব রসায়ন পড়াই দিচ্ছেন মে মাসে গিয়ে 26 সালে, আমার পরীক্ষা 1 বছর পর, আমার পরীক্ষা তো এই ডিসেম্বরে, আমি কিভাবে জৈব রসায়ন পাবো? প্যারা নাই। জৈব রসায়নের ক্লাস আমরা 25 ব্যাচের জন্য নিছি, জৈব রসায়নের ক্লাস আমরা 26 ব্যাচের জন্য নিছি। সেই ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস আছে, সেখানে আমি ক্লাস নিছি, ফারদিন ভাই ক্লাস নিছে, সেই রেকর্ডেড ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। তোমরা যে মোমেন্টে হচ্ছে কোর্স এনরোল করবে, তোমরা এগুলা সবগুলা চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে। তো সেটা নিয়ে প্যারা নিও না, বা সবগুলো চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস শুরুতে না পাইলেও তোমরা যখন রিকোয়ারমেন্ট দিবা যে আমার পরীক্ষায় চ্যাপ্টার আছে, তোমাকে সেটা রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে কি ব্যাপার। আর হচ্ছে দেখো সাইকেল 3 তে আসছে হচ্ছে জৈব রসায়ন, কর্মমুখী রসায়ন, আর হচ্ছে ওই যে ফার্স্ট পেপার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এটা জাস্ট পড়ানোর জন্য পড়াইতে হইতেছে, এটা থেকে জীবনে কিছু আসে না, ওকে। আর হচ্ছে সাইকেল 4 শেষ হচ্ছে পরিমাণগত রসায়ন আর হচ্ছে তড়িৎ রসায়ন, এই দুইটাই হচ্ছে সেকেন্ড পেপার, এই দুইটাই হচ্ছে সেকেন্ড পেপার। এটা হচ্ছে চ্যাপ্টার 3, এটা হচ্ছে চ্যাপ্টার, আরেকবার স্লাইডটা চেঞ্জ কর, আরেকটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টার 5, তিনটাই হচ্ছে সেকেন্ড পেপার, ঠিক আছে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। আর্কাইভ ক্লাস কোথায় পাবো ভাই? আর্কাইভ ক্লাস তোমরা যখন রিকোয়ারমেন্ট দিবা, তোমাদের যখন আমরা জানতে পারবো তোমাদের সিলেবাসে অন্য কিছু আছে, আমরা আর্কাইভ ক্লাস তোমার জন্য হচ্ছে আর্কাইভ ক্লাস রেডি আছে, ঠিক আছে, ক্লাস রেডি আছে, আমরা ক্লাস রাখা আছে এগুলা, ঠিক আছে। ওকে, এরপর আছে হচ্ছে কি কেমিস্ট্রি বুক লিস্ট। ফারদিন ভাই বলেন, আপনি এই ব্যাপারে বিশেষজ্ঞ। বুক লিস্টের কথা যদি বলি, কোনো বাংলাদেশে কোনো কলেজ নাই আমি দেখি নাই 99% ক্ষেত্রে তোমাকে প্রথম দিনে যেটা বলবে হাজারি নাকসারের বইয়ের কথা বলবে, 99.99% বলে না হাজারি নাকসারের কথা বলবেই বলবে, যার কারণে আমরা হাজারি নাকসারের বইয়ের কথাটা লিখে রাখছি। বাট আমাকে যদি বলো ভাইয়া পার্সোনালি, সব বইয়ে ভালো, সব বই ভালো। তুমি চাইলে আহসান কবির স্যারের বই কিনতে পারো, তুমি চাইলে আরো কোন কোন স্যার আছে, তোমার হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই কিনতে পারো, অনেকের কাছে অচেনা, প্যারা নেই। তুমি একটা সুন্দর কাজ করবা, সেটা হচ্ছে তুমি একটু বাজারে যাওয়ার পরবর্তীতে আহসান কবির অথবা সঞ্জিত কুমার গুহ বা হাজারি নাকসারের বই পাশে রেখে দেখবা, তুলনা করে কোনটা ভালো লাগতেছে তোমার। প্যারা হচ্ছে ভাই আমি তো বুঝি না, আমি কেমনে ভালো লাগে কেমনে কাজ করাবো আসলে। এইসব ক্ষেত্রে আমি বলি হাজারি নাকসারের বইটা রাখো, এখান থেকে মেডিকেল প্রশ্ন সরাসরি প্রশ্ন করে, আর এখানেও প্রশ্ন করে। 2 নম্বর কথা হচ্ছে অক্ষরপত্র বইটা রাখার কারণ আছে, আমি স্পেসিফিক ভাবে অক্ষরপত্র অনেকদিন ধরে পড়াই, তো অক্ষরপত্রে যে জিনিসটা থাকে বইটা অনেক কালারফুল হয়,
মানে দেখছিস মনে হয় তুই। কালারফুল হলে সুবিধা কি, অনেকক্ষণ পড়তে গেলে বোরিং জিনিসটা আসে না, পড়তে ভালো লাগে। হাজারি নাগ স্যারের বইটা অনেক সুন্দর, অনেক থিওরি দেয়া, মাঝে মাঝে একটু এক্সট্রা থিওরি দেয়া আছে। তো এক্সট্রা থিওরিতে হয়টা কি তুমি এক্সট্রা জিনিসের সময় নষ্ট করতে পারো, এই জিনিসগুলো করা যাবে না। তো যেহেতু প্রত্যেক কলেজে হাজারি নাগ স্যারের বইয়ের নামটা বলে দিলে কিনে ফেলো, বাট তুমি মাস্ট বি সবসময় একটু চিন্তা রেখো অক্ষরপত্র বইটা খুবই ভালো, খুবই সুন্দর। এমন না যে ভাই অক্ষরপত্র বই আমার আসলে আমার বাসায় কেউ দিয়ে যায়, ব্যাপারটা এরকম জানা। এই বাই দা ওয়ে, কোন বই কিন্তু আমাদেরকে 1 টাকাও দেয় না, একটা টাকা বইয়ের কোনো প্রমোশন আমরা করতেছি না, জাস্ট তোমাদের কোনটাই ভালো হবে সেটা বলতেছি। এক্স্যাক্টলি। তো মানে তুমি একটু কাজ করবা, অক্ষরপত্র বইটা একটু খুলবা, দেখে যদি মনে হয় যে ভালো লাগতেছে কিনলা, নাইলে দরকার। এবং সব থেকে বড় সলিউশন হচ্ছে আমাদের 10ms এর মাস্টার বুক, মানে এই মাস্টার বুক থেকে আর অন্য কোনো বুক লাগবে না। সত্যি কথা। অন্য বুক মানে কি বুঝাইছি জানো? না লাগবে টেস্ট পেপার, না লাগবে গাইড বই, না লাগবে অন্য কোনো পেপার। কেন জানো? মাস্টার বুকটা এমন ভাবে সাজালে, সিয়াম ভাইয়া লিখছে, দা বিগ বস, মাস্টার বুকের অন্যতম একজন লেখক। আমরা দুইজন মিলেই কাজ করতেছি এখানে। দেখো আমি এখানে খুবই ক্ষীণ মানুষ হিসেবে, বাট এই মানুষটা ট্যালেন্ট টপ নচ করবে। এখনো চিনো নাই সিয়াম ভাইয়া কি কোন লেভেলের মানুষ আসলে। তো যাই হোক, সিয়াম ভাইয়া যখন এই বইটা বানাচ্ছিল আমি দেখলাম এত যত্নের সহিত বানাচ্ছিল মাশাআল্লাহ। এই বইয়ের মধ্যে যে জিনিসটা থাকে, যখন তুমি একটা টপিক পড়ো তারপরে কিন্তু এমসিকিউ সিকিউ দেয়া থাকে। তো এটা হয় কি, হাজারি নাগ স্যারের বই কিন্তু ওইভাবে গুছিয়ে দেয়া নাই, অধ্যায় শেষে গিয়ে দেয়া, তুমি বুঝবাই নাই কোন টপিকের পরে কোনটা এমসিকিউ পড়বো, কোন টপিকের পর কোন এমসিকিউ পড়বো। বাট মাস্টার বুকটা যদি কিনো আর কোনো বই লাগবে না। বুঝতে পারছো আমার কথা? সুতরাং মাস্টার বুকটা একটু রাখার চেষ্টা করো। এরপরেও যদি তোমার মনে হয় না আমি আসলে মাস্টার বুক নিতে চাচ্ছি না, দেন তুমি অক্ষরপত্রটা প্রথম কন্ডিশনে রাখতে পারো, বাট কলেজে হাজারি নাগ স্যারের বই। আর হচ্ছে তোমরা কিন্তু লেকচার শিট 10ms এর যে লেকচার শিট সেটা পিডিএফ ভার্সন এমনি ফ্রিতেই পেয়ে যাবে, ফ্রিতে পাওয়া যাবে, কোর্সে এনরোল করলে পেয়ে যাবে, পিডিএফটা পেয়ে যাবে। পেয়ে যাবে। ঠিক আছে। সো অবভিয়াসলি আমাদের এন্ড থেকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা আমরা করব। আর হচ্ছে গিয়ে আর বই নিয়ে আসলে বেশি কিছু বলার নাই, বই এই কয়েকটাই বাজারে আছে, এই কয়েকটা থেকে আসে। মেডিকেলে যারা পড়তে যাও তোমরা হাজারি নাগ স্যারের বইটা একটু কাছে রাখতে পারো। আর হচ্ছে ফারদিন ভাই অক্ষরপত্র পড়তো, আমরা এক একজন এক এক বই পড়ছি। আমি যেমন হচ্ছে গুহ স্যারের বই পড়তাম, কারণ আছে গুহ স্যার হচ্ছে আমাদের কলেজে ক্লাস নিত, আমাদের ডিরেক্ট টিচার ছিল। ঠিক আছে। তো আমরা হচ্ছে গুহ স্যারের বই পড়তাম, বাট বইটা একটু কমপ্লিকেটেড, একটু জটিল, মানে বুঝতে পারো একটু এক্সট্রা থিওরি আছে। স্যারের বইটা কেন পড়ি না জানো? এত মোটা বইটা, অনেক মোটা না? অনেক এত মোটা বই দেখে মনে, বাট গুহ স্যারের বইটা কিন্তু কালারফুল, এখন আবার চিকনও করছে। মানে কালারফুল হওয়ার কারণে বইটা পড়তে ভালো লাগে। হ্যাঁ, তো এখন চিকন করছে। ওই বই অনেক ম্যাথ ছিল, সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি নিতে চাও একটু আগে থেকে, চাইলে ওই বই ফলো করতে পারো, আপ টু ইউ। আর আমার কাছে পিডিএফও আছে, তো বই কিনতে হবে না, যদি লাগে পিডিএফ দিয়ে দিব না, প্যারা নেই। তো আসেন ভাই আগে। তারপর হচ্ছে গিয়ে পরের স্লাইড কই তো স্লাইড চেঞ্জ তোর কাছে? স্লাইড চেঞ্জে আমি কই রেখে আসছি? মাস্টার বুক সম্পর্কে তো বললাম, এই যে আমাদের মাস্টার বুকটা ফারদিন ভাইয়ের কাছে ছিল, ফারদিন ভাই ছিঁড়ে মিরে ফেলাইছে, সে ছেড়ে বেড়া মাস্টার বুকে। মানে মাস্টার বুক কিন্তু আমি বলি সাইকেল ওয়াইজ কিন্তু মাস্টার বুক পাওয়া যায়। অর্থাৎ ধরো আমাদের সাইকেল, মনে আছে সাইকেল 2 তে আমরা কিন্তু এই দুইটা অধ্যায়ের কথা বলছি, পরিবেশ রসায়ন, রাসায়নিক পরিবর্তন। এই যে দেখো সাইকেল 2 যাদের মনে নেই, এই যে দেখো, এই যে পরিবেশ রসায়ন আর রাসায়নিক পরিবর্তন সাইকেল ওয়াইজ কিন্তু ভাগ করা আছে, বুঝছো? সো তোমরা সাইকেল ওয়াইজ যখন তুমি চাইলে শুধু সাইকেল 1 এ যেগুলো পড়তে যাও, তাহলে সাইকেল 1 এর মাস্টার বুক নিতে পারো, সাইকেল 2 যখন করবা সাইকেল 2 এর মাস্টার বুক নিতে পারো। সবকিছু বুঝিয়ে, মানে বইটা না দেখলে, আমি এই বইটা দেখে লিটারালি আই লাভ দিস। আমি সিয়ামের তো প্রেমে পড়া যাবে না, পড়তে হবে এই বইয়ের প্রেমে, বুঝতে পারছো? আমি এই বইয়ের প্রেমে পড়ে গেছি বাবা, লিটারালি এই পেজ গুলো কিন্তু খুবই, হ্যাঁ বইটার পেজ গুলা দেখতে অনেক ভালো লাগে। খুবই বইয়ের ভিতরে কি জিনিসপাতি আছে সেটা আছে, ভালোই আছে, বাট বইয়ের পেজটা খুবই সুন্দর, খুবই হালকা হলুদ কালারে, খুবই ভালো লাগে পেজটা দেখতে। দুই একটা পেজ নিয়ে আসা লাগে, আসলে খুলে দেখাইতে হইতো। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের কিছু ফ্রি কোর্সের কথাবার্তা। সো ফ্রি কোর্সের ব্যাপারটা কি ভাই, কি কি ফ্রি কোর্স আছে? ফ্রি কোর্সের মধ্যে একটা আছে হচ্ছে যে আমাদের হচ্ছে কলেজ অ্যাডমিশন কোর্স 2025, যারা নটরডেম কলেজে ভর্তি হতে চাও, যারা সেন্ট জোসেফ কলেজে ভর্তি হতে চাও, মেয়েদের মধ্যে যারা হলি ক্রস কলেজে ভর্তি হতে চাও, এই 3টা কলেজে কিন্তু চাইলে চয়েস দিয়ে ভর্তি হওয়া যায় না, ভর্তি পরীক্ষা হয়, ভাইবা হয়, সবকিছু হয়। সেটার জন্য হচ্ছে কি আমাদের কলেজ অ্যাডমিশন কোর্স আছে, যেটা একদম ফ্রিতে। এটা আমি সবসময় বলি, আমি যখন কলেজে ভর্তি হয়েছি আমার মা না এসএসসি পর ধরে নিয়ে যায় আমাকে একটা কোচিং এ ভর্তি করাই দিয়েছিল টাকা পয়সা দিয়ে। তো ওই কোচিং এর পড়ে আসলে আমার জীবনে কোনো লাভ হয় নাই, কলেজে ভর্তি হওয়ার পিছনে ওই কোচিং এর অবদান শূন্য। আমি লিখে দিই। লাস্ট দিন আমাকে একজন জিজ্ঞেস করলো যে ভাই আসলে আমার ছেলেটাকে এনডিসি তে পড়াইতে চাই, কোথায় দিব? আমি বললাম যে 10 মিনিট স্কুলে তো ফ্রি কোর্স আছে, দেন।
উনি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে পরের দিন বলছে কি দিছেন 10 MS তো ফ্রি কোর্সে আছে। তো মানুষটা ফ্রি কোর্সের দাম মানে ফ্রি জিনিসের দাম দিতে চায় না, ফ্রি আছে সবাই হ্যাঁ, এটাই। পরে বললাম যে কিরকম অ্যামাউন্ট, বেশ ভালো একটা অ্যামাউন্ট, বললাম ভর্তি করায় কি মনে হয় কিরকম লাভ আছে, বলছে কোনো লাভই নেই, বলছে ভর্তি করায় মনে হয় না কোনো লাভ, লিটারেলি ভাই। এটাই কারণ হচ্ছে কলেজে ভর্তি হওয়ার জন্য এখন থেকে যদি তোমার টাকা খরচ করতে হয় ভাই, এর চেয়ে প্যাথেটিক ব্যাপার আর হয় না। আমি হচ্ছে কি আমার মানে মা ভর্তি করাইছে জোর করে, এখন কি আর বলবো। বাট আমি এরপর থেকে শুধু স্টুডেন্ট দেখে না, আমার যত জুনিয়র ছিল, আমি তো 20 ব্যাচ 21 ব্যাচে যারা এসে বলতো ভাই কলেজে ভর্তি হওয়ার জন্য কি কোচিং করবো, আমি সবাইকে বলতাম, সবসময় বলতাম যে কলেজে ভর্তি হওয়ার জন্য যদি তোমার তো টাকা খরচ করতে হয় ভাই ওই কলেজে পড়ার দরকার নেই। কলেজে ভর্তি পরীক্ষার জন্য লিটারেলি তুমি টাকা খরচ করতেছো কেন ভাই, দরকার নাই। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ফ্রি কোর্স নিয়ে আসছি। তোমার জাস্ট যেটা এনশিওর করতে হবে এসএসসির আগে, এসএসসির সময় যতটুকু পারতা কলেজ অ্যাডমিশন পরীক্ষা যখন বসবে ততটুকু যেন পারো, পড়াগুলো যেন মনে থাকে। দ্যাটস ইট। সো সেটার জন্য কি করতে হবে, জাস্ট ফ্রি কোর্সে এনরোল করে ফেলো, ক্লাসগুলো যদি রেগুলারলি করো তোমার পড়াটা চর্চার মধ্যে থাকবে, তুমি পড়াটা ভুলবা না। এতটুকুই এতটুকুই দিতে পারবো। ঠিক আছে, আমি তোমাকে নতুন কিছু শিখাবো না। কলেজ অ্যাডমিশন কোর্সে বই থেকে আসে, এসএসসি যা সিলেবাস এদেরও তাই সিলেবাস, ওখান থেকে আসে, এর বাইরে কিচ্ছু আসবে না। বইয়ের বাইরে, বোর্ড বইয়ের বাইরে একটা প্রশ্ন আসে না। তুমি এখন অনেক কোচিং এ যাও, ওরা তোমাদেরকে দুনিয়া রকেট সায়েন্স কলেজে পড়া, এই ভার্সিটি পড়া, অনেক কিছু পড়াবে, বিশাল কিছু পড়াবে, ওগুলো জীবনে আসে না। ওগুলা পড়তে যা পোলা পায় না আল্লাহ যায়, সহজ জিনিস পরীক্ষা আসে ওরি আর পারে না। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই হচ্ছে তোমরা জাস্ট এই ফ্রি কোর্সে এনরোল করে ফেলো, আমাদের ক্লাসগুলো করো, চর্চার মধ্যে থাকো, হয়ে যাবে। একজন প্রশ্ন জিজ্ঞেস করতেছিল যে ভাই যদি আমি আপনাদের মাস্টার বুক থেকে কিনি তাহলে কি বিভিন্ন রাইটারের বই কিনতে হবে? দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বলি, দেখো মাস্টার বুক আমি যে মানে আমরা যখন কম্পাইল করছি, আমরা কি মানে নাজিল হয়েছে আমাদের উপর কেমিস্ট্রি না, আমরা কি করছি, আমি শিখছি। কই থেকে শিখছি? আমিও যখন শিখছি আমিও তো কেমিস্ট্রি শিখছি, ফারদিন ভাই তো শিখছে কোথা থেকে? আমি হাজারি আক্তারের বই পড়ছি। হ্যাঁ, আমরা হাজারি আক্তারের বই পড়ছি, জিনিসটা কম্পাইল করছি, কোন বইয়ে বেটার জিনিসটা আছে সেইখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিয়ে এক একটা জায়গা থেকে কম্পাইল করে একটা বই ক্রিয়েট করার ট্রাই করছি। তো এখানে যেটা আছে সব বইয়ের একটা কম্বিনেশন আছে, বুঝতে পারছো? তো না আমরা কিন্তু নাজিল করিনি, বানাই নেই, এতদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে জিনিসগুলোতে একসাথে কম্বো করে, বলে না কম্বো প্যাক, একটা সবগুলোকে কম্বো করে একটা ভালো একটা কি বলে মাস্টার বুক তৈরি করা, আসলে যেখানে ধরো তোমার টেস্ট পেপারে কি থাকে, বিগত বছরের বোর্ড প্রশ্ন সেগুলোও নিয়ে আসে এখানের মধ্যে, বিভিন্ন বইয়ে কি থাকে জিনিসগুলো লাইন করে দেয়া থাকে, ধরো এই লাইনটা গুরুত্বপূর্ণ কি অগুরুত্বপূর্ণ এগুলো কখনোই দেয়া নেই, বাট আমাদের জিনিসগুলো দেখলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ইউষা বলছে ভাই আপনারা কোশ্চেন গুলো দেখেন না, কি কোশ্চেন করছো? ইউষার পরে কোশ্চেন হচ্ছে কে কে কুমিল্লা বোর্ড। ইউষা কি আমাদের ইউষা নাকি? ঠিক আছে, ইউষা কি তোমাদের না বোর্ড? এটা কি অ্যানসার? এটা কি ধরনের কোশ্চেন করো তোমরা নিজেরাই দেখো। আচ্ছা ভালো কোশ্চেন করো, অ্যানসার দিব, প্যারা নেই। তোমাদের কোশ্চেনের জন্য তো লাস্টে টাইম রাখছি, তখন কোশ্চেন করো ইচ্ছা মতো। আর হচ্ছে এরপর আছে হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি ফাউন্ডেশন কোর্স, এটাও ফ্রিতে হচ্ছে, তোমাদের গ্রুপেই চলতেছে, এসএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে। এরপর হচ্ছে কলেজ লাইফের চ্যালেঞ্জেস, এটা নিয়ে একদম শুরু থেকে কথা বলা শুরুতে বহুত কথাবার্তা বলছি, কলেজ লাইফে কি কি চ্যালেঞ্জ আসবে, কি কি সমস্যা হবে। তো সবচেয়ে বড় সমস্যা যেটা হবে সঠিক গাইডলাইনের অভাব। এখন এসে তোমাদেরকে অনেকে হচ্ছে উল্টাপাল্টা কথা বলবে, অনেকে 500 রকম কথা বলবে, অনেকে বলবে এখানে দৌড়াও ওখানে দৌড়াও, সেই করো ওই করো ওই করো, বহুত কিছু বলবে, বহুত পীর আউলিয়া আছে। তো এই গাইডলাইন অভাব আছে যেমন, আবার গাইডলাইনের প্রাচুর্য আছে। এক একজন এক এক রকম গাইডলাইন দিয়ে তুমি দেখবা আউলায় গেছো। সো কোন একজনের ফলো করো, কোন একজনের সাথে থাকো, দেখো ইনশাল্লাহ। মানে বাট এমন কাউরে ফলো করো না যে নিজে কসমিক ফেলিয়ার হয়েছে। আমি ভাই একটা কথা বলছি, কিছু কিছু মানুষ আছে হ্যাঁ যারা হচ্ছে গিয়ে ওই দিন বলছিল ভাই মনে আছে নাকি একটা মিটিং যে কেউ কেউ আছে মানে কোন কোন বড় ভাইকে দেখে তোমার মনে হয় ওয়াও বড় ভাইটা কি জোস, বড় ভাইটা পড়াশোনায় ভালো, বড় ভাইটা সারাদিন ঘুরে বেড়ায়, বড় ভাই সারাদিন ট্যুর দেয়, বড় ভাই এই খায় ওই খায়, কত ভালো বড় ভাই, এই করতেছে ওই করতেছে, প্রেম করতেছে, তারপরে কত ভালো রেজাল্ট। তুমি ওই বড় ভাইকে ফলো করতে চাও, তুমি ট্যুর দিছো, তুমি ঘুরে বেড়াইছো, এটা ওইটা খাওয়া শুরু করছো, তুমি প্রেম করছো, সব করা হয়েছে, কিন্তু বড় ভাইয়ের মতো ভালো রেজাল্ট আর তোমার করা হবে না। এরকম কাউরে কখনো ফলো করতে যাও না। যদি ফলো করতে হয় যে ঠিকঠাক মতো যাইতেছে, ঠিকঠাক মতো তোমাকে পড়াশোনার সাজেশন দিতেছে, তারটা ফলো করো। কারণ এরকম মানুষ ভাই এক্সেপশন, ওরা এক্সাম্পল হইতে পারে না, সবাই এরকম হয় না, সবাই এরকম সবকিছু ম্যানেজ করতে পারে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে সবার কাছ থেকে জাস্ট পড়াশোনার সাজেশনটাই নিও, অভিজ্ঞ শিক্ষক না পাওয়া। জানো ওই যে অনেকে বললাম ভাই আমার গ্রামে ভালো কলেজ নেই, পড়ালেখায় অনিয়ম করা, ওই পড়ালেখা বাদ দিয়ে বাকি সবকিছু করা, প্র্যাকটিস না করা কিন্তু খুব, এটা নিয়ে বলেন ভাই কি? প্র্যাকটিস না করা বলতে ধরো তুমি কলেজে ক্লাস করলা,
কোচিং এ ক্লাস করলা, 10 মিনিট স্কুলে ক্লাস করলা, মানে তুমি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ক্লাসই করলা, রাতে গিয়ে ঘুমাইলা, মানে নিজের পড়াশোনা বলতে কিছু নাই, সবকিছু আসমানের উপরে উঠে গেছে, অর্থাৎ তুমি অলিয়া উলিয়া হয়ে গেছো, বুঝছো? এরকম অলিয়া উলিয়া হইলে কিন্তু জীবন টিবন একদম ধসে টসে উল্টায় যাবে, বুঝতে পারছো আমার কথা? সুতরাং পড়াশোনার অনিয়ম মানে পর্যাপ্ত প্র্যাকটিস না করা, এই জিনিসটা কিন্তু ওই একই জিনিস, কিন্তু অনিয়ম মানেই তুমি আসলে প্র্যাকটিস ঠিকঠাক মতো করতেছো না। প্র্যাকটিস না করলে জীবন কিন্তু উদ্ধার হয়ে যাবে ভাই, যতই টিচার বুঝাক, যতই পড়াক, যতই যাই করুক না কেন, তুমি পারবে না আসলে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, কেমিস্ট্রি থেকে বলো, ম্যাথ বলো, ফিজিক্স বলো, একটা চ্যাপ্টারের সাথে কিন্তু আরেকটা চ্যাপ্টার কানেক্টেড থাকে। তো চ্যাপ্টারের ধরো ফিজিক্সে বলতে পারো ভেক্টর চ্যাপ্টার, অন্য চ্যাপ্টার আছে না ভেক্টরের সাথে অনেক চ্যাপ্টার কানেক্টেড। কেমিস্ট্রি বলো আমরা অনেক সংকরায়ন করবো, সামথিং করবো, এগুলো অনেক চ্যাপ্টারের সাথে কানেক্টেড। তো এই জিনিস একটা চ্যাপ্টার যখন ফাঁকিবাজি করবা, পরের চ্যাপ্টারে এসে উলিয়া উলিয়া রে ভাই কি বুঝান, কিছু তো বুঝি না, কি হবে আমার, এই অনিয়ম করলে কিন্তু প্রথম থেকে অনিয়ম করলে প্রথম থেকে ধরা খাবা। এমনিতে অনেকে মনে করতে ভাই ফার্স্ট ইয়ার মানে আমি এখন শাহরুখ খান হয়ে গেছি, এখন তো আমার জীবন কি আটকে। অনেকে ফার্স্ট ইয়ারে উঠার পর কলেজে উঠছি একটা ভাইবে চলে আসছে, এই সিএম কে আমি ফার্স্ট ইয়ার। তো এই যে ভাব, ফার্স্ট ইয়ারের ভাব মারাইতে গিয়ে সেকেন্ড ইয়ারে গিয়ে বড় সড় একটা মারা খেয়েছে। সো মনে করে যে ভাই সেকেন্ড ইয়ার তো আছে এখনো, সেকেন্ড ইয়ার তোমার হাতে 6 মাসের বেশি সময় কেউ দেয় না। সো একটু বুঝা শুই না যা করবে, একটু বুঝা শুই না, ওই ভাব সাপ এইসব এখন নিতে যাইও না, জীবনে সব থেকে বড় ভাবটা তোমার একদম উল্টায় যাবে একেবারে, বুঝতে পারছো আমার কথা? যাই হোক, তো কমপ্লিট আরেকটা জিনিস, আমি যেহেতু হোস্টেলে ছিলাম, মজার কথা বলে, আমি না র্যাক দিতে যেতাম। র্যাক মানে হচ্ছে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন র্যাক খাইছি, যেহেতু কলেজ হোস্টেলে একসাথে 300-400 জন থাকতাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটাই থাকতাম। তো ফার্স্ট ইয়ারে যখন পড়ছি সেকেন্ড ইয়ার ভাইরা আমাদেরকে র্যাক দিত। তো যখন সেকেন্ড ইয়ারে উঠছি তার মানে আমরা কাকে র্যাক দিব? ফার্স্ট ইয়ারের ভাইয়াদেরকে। পড়াশোনা বাদ, ওদেরকে লুঙ্গি পরায় ধরো, ড্রেস পরায় ধরো, নাচাই, গান বলাই, এটা করি ওটা করে, মানে ভাবে বাঁচা যায় না। এইসব কাজ কিন্তু করা যাবে না। এইসব করতে গেলে হয় কি, তুমি তোমার পড়াশোনা থেকে একদম অন্যদিকে চলে যাবে, তোমার পড়াশোনার যে ডাইরেকশনটা ছিল সেখান থেকে তোমার চিন্তা চলে যাবে, ওরে কখন নাচানো যায়, ওরে কখন হাসানো যায়। হ্যাঁ, তো এটাই। তো আর হচ্ছে দিন শেষে হচ্ছে ওই যে এই আস্তে আস্তে এটা থেকে আরো বড় জিনিস হয় দেখছো। সো অবভিয়াসলি আমরা যেগুলো ভুল করছি জীবনে এগুলো করি না। তুইও করছিস? না আমি করিনি, আমি বাসায় থাকতাম। আমি র্যাক দিছি ভাই, আমার মনে আছে এখনো ভাই, ওই ছোট ভাইয়ের সাথে দেখা হইলো, সরি বলবো। আমার ভার্সিটিতে উঠে র্যাক খাইছি। আমাদের ওই ক্যাফেটেরিয়া ছিল, বুঝছো? মানে ক্যাফেটেরিয়া মানে আমাদের ভার্সিটির পেছনে ওই যে ঢাকা কলেজ তো হচ্ছে চিনোস, পুকুর একটা আছে, তোমাদের ঢাকা কলেজে পড়বা তারা দেখবে একটা পুকুর আছে, পুকুরের পেছনে একটা ক্যান্টিন ছিল, ওই ক্যান্টিন গুলাকে ক্যাফেটেরিয়া বলা হয়। তো ক্যান্টিনে আর ভার্সিটির মাঝামাঝি একটা গ্যাপ, ছোট চিপা ছিল। একদিন এক বড় ভাই ডাকলো, আয় তুই নাকি কি গন্ডগোল করছিস। আমি বললাম ভাই কি গন্ডগোল করছি? কি বড় সাহস, এ আমার মুখের উপরে জিজ্ঞেস করছে প্রশ্ন, কি গন্ডগোল করছি। এই ফলে সবগুলো পোলাপানরে ডাক, সবগুলো পোলাপানরে নাকি ডাকতে গেল, নিয়ে আসলো, নিয়ে আসার পরে বলতেছে ওরে নিয়ে চলো ওই চিপার মধ্যে। নিয়ে গিয়ে ভাই ফোন টোন সব ভাই নিয়ে নিছে ভাই। আমারে বলতেছে তোর আছে খবর আছে, বাসায় ফোন দে, 10,000 টাকা পাঠাইতে বললাম। কা 10,000 টাকা কেন পাঠাবে? বলছে হল এখন গরম আছে, হল এখন ঠান্ডা করতে হবে। ভাই কেমনে? মিষ্টি খাওয়াইতে হবে হলে। মিষ্টি খাওয়াবো হলের মধ্যে, মানে ভাই বুঝলাম না তো। তো আমি খাওয়াই, 3,000 টাকা হইলে তাহলে হয়ে যায়। বলছে তুই আবার কথা করছিস কেন, তর্ক করছিস কেন, মিষ্টি আমি খাবো, তুই টাকা আমার হাতে দিবি। যাই হোক ভাই, ওই টাকা দিয়ে XYZ যাই করুক না কেন, পরে আমার ফোন তো উনি ওনার হাতে নিয়ে নিছে। আসলে হাতে নেওয়ার পরবর্তীতে বলছে তোর বাসায় ফোন দিয়ে বলবো তুই ভাই এখানে ঢাকায় এসে গ্যাঞ্জাম করছিস, এই করছিস সেই করছিস, তোর এখন থানায় আটকায় রাখছে, টাকা না দিলে তোরা বেরোতে দিবে না, এরকম টাইপের কন্ডিশন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ফোনটা আমার হাতে দেন, আমি ফোন দিচ্ছি। ওরা আমার বিশ্বাস করে না যে আমি আসলে ফোন ওদেরকে দিব। বলে ভাই দেখেন আপনারা তো সবাই আছেন এখানে, ফোনটা আমার হাতে দেন। ফোনটা যেইটা যখনই আমার হাতে দিছে, নিয়ে দৌড় 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 ভাই। জীবনে আমি আর ওই ক্যাম্পাসে যাই নাই, আমার ওই পাশে আর যাই নাই ভাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম ঘটনা ঘটতে পারে। তো সবসময় সাবধান, বেশি ফার্স্ট ইয়ারে উঠে নেতামি দেখানো যাওয়া যাবে না, রক্ত অনেক গরম থাকে। জাস্ট পড়তে যাবা, পড়বা, মাথা নিচু করে চলে আসবা, আর কিচ্ছু করা যায়। এগুলো কিন্তু ঢাকা শহরে বেশি হয় ভাই। তো এরপর দেখো জুলাই আগস্ট মাসে হচ্ছে তোমরা যেটা করবা, তোমাদের রোড ম্যাপ দেখানো হচ্ছে এখানে। বেসিক বিল্ডিং ক্লাস, সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, ফ্রি ক্লাস তুলে দেওয়া আছে। জুলাই আগস্টে কিন্তু আমাদের মধ্যে সাথে দুইটা ক্লাস আছে, মানে লাইভ ক্লাস আছে। সেটা হচ্ছে গিয়ে তোমার আমরা দুইটা বেসিক বিল্ডিং ক্লাস রেখেছি কেমিস্ট্রির উপরে, দুইটা ক্লাস করবো। সিএম ভাইয়ের সাথে পাবা, আমার সাথে পাবা, দুইজন নিবো ইনশাআল্লাহ। তো বেসিক বিল্ডিং ক্লাসের মধ্যে তোমাদের সাথে বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করা হবে। তো সেই ক্লাসগুলোতে তো দেখা হবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে 10 মাস পর তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা হবে। ইয়ার কিন্তু এখন আর 12 মাসে নাই, 12 মাসে নাই, 10 মাস হয়ে গেছে, 10 মাসে। তারপর হচ্ছে 14 মাস পর, এই 10 মাসের পর 14 মাস না, কিন্তু শুরু থেকে 14 মাস, মানে 4 মাস, মানে এটা 4 মাস ফাইনালের 4 মাস পরে। কয় মাস পর?
কেমন 4 লিখলাম, দেখলেই লজ্জা লাগতেছে। যাই হোক, ইয়ার ফাইনালে 4 মাস পর তোমার শুরু হবে হচ্ছে প্রি টেস্ট, ঠিক আছে? সেই প্রি টেস্টের আবার 4 মাস পর হচ্ছে টেস্ট। এক এক কলেজে এক এক রকম টাইম ফলো করে, বাট তারপরে এরকম কাছাকাছি একটা টাইম লাইন ফলো করে সব জায়গাতেই। সো এই হচ্ছে কি তোমাদের টেস্ট মানে রোড ম্যাপ। তোমার এইচএসসি মানে সব পরীক্ষার ডেডলাইন দিয়ে দিছে। টেস্ট হচ্ছে মোটামুটি পুরো সিলেবাসই হবে, অনেক কলেজে প্রি টেস্টও শুনছি মোটামুটি না, ফুল সিলেবাসই না, হয়। টেস্ট তো ফুল সিলেবাস হবে, অনেক কলেজে প্রি টেস্টও ফুল। হ্যাঁ, প্রি টেস্টের টেস্টের গ্যাপ খুব বেশি একটা থাকে না। এখানে তো ভাই 4 মাস দিয়ে আমার কলেজে 2 মাস দিছিল, সত্যি ভাই 2 মাস সময় দিছে আমার মনে আছে এখন। সো এইগুলো সময় কিন্তু মানে সেকেন্ড ইয়ারে উঠলে না উঠলে বুঝবা না, ফার্স্ট ইয়ারে তো মনে করবা যে পড়তে পারতেছি না, সেকেন্ড ইয়ারে গ্যাপ পূরণ করে নিব, হবে না, হবে না, এটা হয় না আসলে। ফার্স্ট ইয়ারে না পারলে সেকেন্ড ইয়ারে টাইম আরো কম, ঠিক আছে? আর হচ্ছে এইচএসসি হবে এপ্রিল আর মেতে, তারপর তো ভাই তোমাদের জীবন মরণ অ্যাডমিশন টেস্ট, এটা নিয়ে কিছু বলার নেই, এটা নিয়ে পরে কথা হবে অ্যাডমিশন নিয়ে। এটা নিয়ে এখন যত কথা বলবো ততই কম হবে। ওকে, সো এবার আসো রসায়নের কয়েকটা জিনিস দেখি। ফারদিন ভাই দেখেন ওদের সাথে কথা বল। ওকে, সো যেটা বলতেছিলাম কেমিস্ট্রি, আমি ওদের একটা প্রশ্ন বলি তোকে, সেটা হচ্ছে একজন জিজ্ঞেস করতেছিল সবগুলো তোমার হচ্ছে সাইকেলের যদি বইগুলো একসাথে কিনে ফেলি তাহলে কি সমস্যা হবে নাকি সুবিধা হবে? সুবিধাই তো হবে, তোমার কাছে পুরো সাইকেলে পুরো আর প্যারা নিতে হবে না। থাকলো। হ্যাঁ, প্যারা নিতে হবে না। তো একটা কোয়েশ্চেনের অ্যান্সার একটু দিয়ে নি, যে বলতেছে যে এই বই কিনলে, মাস্টার বুক কিনলে অন্য বই কিনতে হবে কিনা। তো বই রাখো একটা অ্যাটলিস্ট সংগ্রহে, বই কলেজে উঠলা খালি বই কিনলাই না, এটা কেমন না? বই একটা বই রাখো। অনেকে হচ্ছে বই কিনে, বইয়ের সাথে গাইড কিনে, গাইড না কিনে তুমি যদি মাস্টার বুক কিনো খুবই ভালো হবে, তাহলে তোমার সুবিধা হবে। বুঝতে পারছো? আসো আমরা হচ্ছে ক্লাসে যেটা বলতে চাচ্ছিলাম, কেমিস্ট্রি নিয়ে অনেকে বলে রসকস কিন, ভালো না, ফালতু, হ্যান ত্যান, বাট আমরা দুইজন মিলে সবসময় এটা মেক শিওর করার চেষ্টা করছি, অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পোলাবাইনকে এ প্লাস পাওয়ানো না, এ প্লাস পাওয়ানো সহজ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পোলাবাইনের ক্লাসে ধরে রাখা। কারণ কেউ কেমিস্ট্রি পড়তে চায় না, ফর সাম রিজন কেমিস্ট্রি মনে হয় ওদের ভালো লাগে না, ফালতু সাবজেক্ট হ্যান ত্যান। তো তোমরা স্কুলে থাকতে দেখছো আমরা আমাদের ফুল এফোর্ট দিছি কেমিস্ট্রিকে ইন্টারেস্টিং বানানোর। কলেজে উঠে কেমিস্ট্রি হয়ে যায় আরো ইন্টারেস্টিং, যখন তুমি সেই জিনিসটা বুঝো না, তোমার কাছে যখন অনেক কেনোর অ্যান্সার থাকে না, তখন কেমিস্ট্রি হয়ে যায় কঠিন। তো সবগুলা কেনোর অ্যান্সার দিয়েই হচ্ছে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করার চেষ্টা করি, সব সময় লিখে বলে হয় না। দ্যাটস হচ্ছে অনেক সময় হচ্ছে আমরা অনেকগুলো অ্যানিমেশনের হেল্প নিই, সেরকম একটা অ্যানিমেশন হচ্ছে ফেট। আমি এটা প্রথম থেকে দেখাই, সেটা হচ্ছে তুমি যাবাই যে গুগলের এই নিজেও করতে পারো, সবাই থাকবে, চাইলে তোমরা যদি পিসিতে বা ল্যাপটপে করে থাকো ফোনে করতে পারো, গিয়ে সুন্দর মতো PHET লিখে সার্চ দিলে দেখবা প্রথমে চলে আসছে। এই ইন্টারফেস তো সবাই আছে, রাইট? এটা মোবাইলেও আছে। সো এটা প্রথমটাতে চলে যাবে, এই যে ফ্রি অনলাইন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর্টস, সায়েন্স, যাই হোক। সো পরবর্তীতে এখানে যখন নিচে চলে যাবা, দেখো ফিজিক্স, ম্যাথস, কেমিস্ট্রি, আর্ট অ্যান্ড স্পেস, বায়োলজি সব আছে, তুমি কেমিস্ট্রিতে চলে যাবে। যাওয়ার পর দেখো তোমাদের এইগুলো কিন্তু এইচএসসি তেও আছে। সো মনে আছে আমরা এইচএসসি দিয়ে না দেখি, ও তোমরা হচ্ছে গিয়ে 9-10-এ রাদারফোর্ড বোর মডেল এগুলো কিন্তু পড়েছিল, রাইট? সো বোর মডেল এবং রাদারফোর্ড মডেলের মধ্যে রাদারফোর্ড মডেল দিয়ে যখন তোমাদের শুরু হয়, ওইখানে বলছিল রাদারফোর্ড কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করে। নিউক্লিয়াসটা কিভাবে আবিষ্কার হয় এটা কিন্তু এসএসসি তে কোনোভাবেই দেয়া নাই। উনি বলছে ভাই সৌরজগতের সাথে তুলনা করছে, এই নিউক্লিয়াস আবিষ্কার করছে, এই বলছে সেই বলছে, যাই বলুক না কেন নিউক্লিয়াসটা উনি আবিষ্কার করলো কেমনে, এটা যদি তোমাদেরকে একটু আমি দেখাই। রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করছিল, তোমাদেরকে বই কি দেয়া আছে, 1911 সালে রাদারফোর্ড হচ্ছে ওনার মডেল প্রস্তাব করে, 1909 সালে উনি একটা এক্সপেরিমেন্ট করছিল। সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে এটা, তোমার হচ্ছে একটা গোল্ড ফয়েল দিয়ে এক্সপেরিমেন্টটা করে। এটা কিন্তু গোল্ড ফয়েল, এটা মানে স্বর্ণের একটা পাত, ঠিক আছে? তো স্বর্ণের পাতটাকে ধরো আমরা এইভাবে দেখতেছি, স্বর্ণের পাতের মাঝখানে এই জায়গাটাকে আমরা এভাবে দেখতেছি। ওকে, তো এরপর উনি যেটা করে এখানে হচ্ছে উনি আলফা কণা পাঠায় দেয়। আলফা কণা হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস, তো আলফা, এইটা হচ্ছে গোল্ডের নিউক্লিয়াস, ঠিক আছে? তো আলফা কণা যখন এখানে আসে, উনি কিভাবে বুঝছে, উনি যে ওনার মডেলটা দিছে এটা উনি কিভাবে বুঝছে যে পরমাণুর পুরো ভর কেন্দ্রে নিউক্লিয়াসেই আছে, নিউক্লিয়াস পজিটিভ চার্জ, এগুলো উনি বুঝছে কিভাবে? পারবেন ভাই দেখান। সো আলফা কণা আমরা আলফা কণা নিক্ষেপ করা শুরু হয়েছে। ওকে, সো আলফা কণা যখন নিক্ষেপ করা শুরু হয়েছে, খেয়াল করো আলফা কণাগুলো সোজা যাচ্ছে নিউক্লিয়াসের কাছে গিয়ে ওরা বেঁকে যাচ্ছে, ওদের ডিরেকশন চেঞ্জ করতেছে। ওরা দেখো, ওরা যেই মোমেন্টে গোল্ডেন নিউক্লিয়াসের কাছে যাচ্ছে সেই মোমেন্টে ওরা কি করতেছে, সোজা যাচ্ছিল, কিন্তু ওরা সোজা যাচ্ছিল, যেতে যেতে যে মোমেন্টে হচ্ছে, আচ্ছা ওদের হচ্ছে প্রোটন একটু কমায়, আচ্ছা যেই মোমেন্টে নিউক্লিয়াসের কাছে গেছে দেখো ওরা ডিরেকশন চেঞ্জ করে ফেলছে। এটা থেকে দুইটা জিনিস বুঝা গেছে। কি কি জিনিস বুঝা গেছে সেটা নিয়ে ক্লাসে কথাবার্তা বলবো, বাট এই যে এই ভিজুয়াল জিনিসটা, এটা যদি তুমি না দেখতা ক্লাসে কিছু বুঝতা না। তারপরে কি ভাই একটু বলবো, দেখো
আলফা কণা পজিটিভ চার্জ, ঠিক আছে, নিউক্লিয়াসও পজিটিভ চার্জ। দেখো আলফা কণা উনি মারছে, আলফা কণা পজিটিভ চার্জ, যেটা উনি জানতেন। একটা কিছু মাঝখানে আসছে যেটার কাছে গিয়ে পজিটিভ চার্জটা দূরে সরে যাচ্ছে, তাহলে তুমি আমাকে বলো এই একটা কিছু যেটা মাঝখানে আছে, এই একটা কিছু কি চার্জ? তুমি বলো। তুমি যদি এই এক্সপেরিমেন্টটা করতা, তুমি রাদারফোর্ডের মডেল আরো আগে দিয়ে দিতে পারতা, তোমার জন্ম যদি আরো আগে হইতো, গিভেন দ্যাট। সো বলো, তুমি বলো একটা পজিটিভ চার্জ এই গোল্লা জিনিসটার কাছে গিয়ে দূরে সরে যাচ্ছে, তাহলে এই গোল্লা জিনিসটা কি চার্জ, কেমন চার্জ? বলতে পারবা? বলতে পারবা? বলো তো। পজিটিভকে কি কখনো ভালোবাসা দেয়? পজিটিভকে সবসময় দূরে ঠেলে দেয়, Exactly. যেভাবে এইটা একে দূরে ঠেলে দিচ্ছে। এক্স্যাক্টলি। একটা ভালো স্টুডেন্ট দেখবে আরেকটা ভালো স্টুডেন্ট দেখতে পারে, যেমন সিয়াম আমারে দেখতে পারে না। যদিও আমি খারাপ স্টুডেন্ট না, আমি তো আপনাকে পছন্দ করি। তার মানে আমি খারাপ স্টুডেন্ট ভাই। যাই হোক, জীবনে আর যাই হোক, সিয়ামের পছন্দ করার জিনিসটা তো পাইছি। তো মেইন মাদ্দা কথা হচ্ছে যে ভাই এটা পজিটিভের কাছে আরো পজিটিভ আসে, এখানে যদি নেগেটিভ থাকতো এটা এর ভিতরে ঢুকে যেত, একদম ভিতরে ঢুকে যেত। একবারে বলতেছে ঋণাত্মক। ঋণাত্মক কেন হচ্ছে? ঋণাত্মক কেন হবে? তাহলে তো ভালোবাসা দিয়ে এর ভিতরে চলে যেত। এক্স্যাক্টলি। এইটা যদি পজিটিভ, এই জিনিসটা বলে, এইটা যে আলফা, এটা কিন্তু পজিটিভ, মানে মনে রাখো এটা শুধু পজিটিভ জিনিস, ঠিক আছে, যেটা আসতেছে এটা পজিটিভ, আর মাঝখানে এটা তাহলে কি পজিটিভ? শুধু এটা না, আরো অনেক কিছু দেখা যাবে এখান থেকে। আমি দেখাই। এরপর হচ্ছে যে গ্যাস প্রপার্টি আছে। গ্যাস না, আমি ওদের অণুর গঠনগুলো, হ্যাঁ, অণুর গঠনটাও দেখতে পারো। দেখো অণুগুলো কিভাবে দেখতে হয়। দেখো নাইট্রোজেন, অক্সিজেন, সিঙ্গেল, মাল্টিপল, এটা দেখো। এই যে দেখো, ধরো তুমি এখানের মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে চাচ্ছ। কার্বন ডাই অক্সাইডটা কেমন হয়? একটা কার্বন, একটা অক্সিজেন, আর একটা অক্সিজেন। 3D, এটার যদি তুমি 3D মডেল দেখতে চাও, দেখো কার্বন ডাই অক্সাইডটা দেখতে কেমন হয়। আর যদি হাত দিয়ে দিয়ে দেখতে চাও, এই যে বন্ধ দিয়ে দেখো কার্বন, এটা হচ্ছে কিন্তু কার্বন, কার্বনের সাথে কিন্তু দুইটা অক্সিজেন আছে। দেখো জিনিসটা কিন্তু লিটারালি এমন হয়। তারপর H2O যদি দেখতে চাও, হ্যাঁ H2 ধরো হচ্ছে গিয়ে, তুমি এটা ক্যান্সেল করি আমরা, হয়ে গেল। হ্যাঁ এই যে দেখো হয়ে গেল অক্সিজেন, এখানে তুমি একটা হাইড্রোজেন দাও, এখানে তুমি আরেকটা হাইড্রোজেন দাও। এটা যদি তুমি 3D দেখো, পানিটা কিন্তু এরকম দেখতে হয়, লিটারালি এরকম দেখতে হয়। কেন এরকম হয় সেটা শিখবা ক্লাসে। ক্লাস এখন হচ্ছে এখানে জাস্ট দেখাতে পারবো আমরা, বাট থিওরিটা ক্লাসে আমরাই পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো তুমি যদি ক্লাসে থাকো পুরো টাইম ইনশাআল্লাহ, যদি আমাদের সাথে থাকো, তাহলে আমার মনে হয় কেমিস্ট্রি কেমন মানে পারবা, অবভিয়াসলি এ প্লাস অনেকেই পাবে, বাট কেমিস্ট্রি তোমার ভালো লাগবে। এন্ড এক সময় গিয়ে তোমারও ইচ্ছা হবে আমিও কেমিস্ট্রি পড়াবো। কেমিস্ট্রি আসল জিনিস ভাই, বিশ্বাস করো, কারো কারো পড়ানো দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ কেমিস্ট্রি পড়ানো উচিত। তো সেরকম তুমি যদি একটু ক্লাসে থাকো, ক্লাস যদি রেগুলার হও, তাহলে দেখবে এক সময় গিয়ে তোমারও কেমিস্ট্রি ভালো লাগতেছে, আর তোমার মনে হবে যে আমিও কেমিস্ট্রি পড়াবো। বুঝতে পারছো? যেমন এই যে কার্বন CH4 মিথেন গ্যাস, এটা কিন্তু হচ্ছে একটা এমন একটা স্ট্রাকচার যেটা তোমরা এখনো শিখো না। তোমরা কার্বন চারপাশে চারটা হাইড্রোজেন দিয়ে টোন দিয়ে একাকার অবস্থা করে দিবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে চতুষ্ফলকীয় স্ট্রাকচার। কেন মিথেনের স্ট্রাকচার এরকম হয়, কিভাবে হয়, কি কারণে হয়, এই সবকিছু আমরা শিখবো ক্লাসে। 19 এ শুধু পড়ছো মিথেন মানে সমুদ্র জীবন। হ্যাঁ এখন পড়বা আসল জিনিস। হ্যাঁ, সো ইনফ্যাক্ট তোমাকে অনেক জায়গায় হচ্ছে পড়ানো হবে যে মিথেনের স্ট্রাকচার হচ্ছে চতুষ্ফলকীয়, এটা কোন এমন হ্যান ত্যান, বাট কোথাও কিন্তু তোমাকে এভাবে দেখানো হবে না, বুঝছো? সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা চেষ্টা করব সবসময় যেন তোমাদেরকে একটু দেখাইতে পারি, তোমাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে, বিভিন্ন অ্যানিমেশন দিয়ে, সব রকম ভাবে যেন দেখাইতে পারি। এই যে ক্লোরিনের স্ট্রাকচার, এরকম সবকিছু যেন দেখাইতে পারি, সেই চেষ্টাই করব যেন তোমাদের ভিজুয়ালি তোমরা বুঝতে পারো। সো দ্যাটস ইট। এইভাবেই হচ্ছে কি আপনি দুষ্টামি কি বানাচ্ছেন? এটা আমার যা মন চায় তাই করছি। যা 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 দেখি যায় কিনা, যা যা। ওমা যাবে না, হইছে মডেলই তো আসে না। আচ্ছা যাই হোক, আমি এটা করার কারণ আছে, সেটা হচ্ছে যে তোমরা একটু করো, করে গ্রুপের মধ্যে তোমরা এই জিনিসটা তোমরা কে কি মৌল বানাইতে পারো, এই যে একটু 3D মডেলটা গ্রুপের মধ্যে শেয়ার করো, আমাদেরকে একটু দেখাও, একটু আমি দেখি একটু। আসলে আমার মতো এরকম হজবরল কইরো না, আমি তো সবই দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এভাবে উড়াধুরা দিলে কিন্তু হচ্ছে না, উড়াধুরা দিলে হচ্ছে না, বানাইতে হবে। এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড এখানে হইছে, দেখো CCl4, তো CCl4 এখানে নাই স্ট্রাকচার। তাহলে এখানের মধ্যে একটা কাজ করি, দেখেন এর সাথে 2 দিই, হয় না? CCl4 এখানে 4টা ক্লোরিন নাই, এই যে হাইড্রোনিয়াম আয়ন হবে না।
যাই হোক আর কি। সো তোমরা যেভাবে বানাও আমরা একটু দেখতে চাই গ্রুপের মধ্যে এই এইচএসসি 27 স্টার গ্রুপটা যেটা আছে আমাদের 10 এর এই গ্রুপের মধ্যে একটু দিয়ে দিও যে কে কোনটা করতেছে, এটা আমরা একটু দেখতে চাই। ঠিক আছে, তো তোমাদের কাছ থেকে এতটুকুই চাচ্ছি, তোমাদের গ্রুপটায় তোমরা কে কি বানাইলা একটু আমাদেরকে দেখাও, তোমরা কি কি বানাইতে পারো, তোমাদের কত ক্রিয়েটিভিটি, কি নতুন যৌগ বানাইলা, নতুন কি যৌগ আবিষ্কার করে ফেলাইলা। এইটাই করতে হবে এমনটা না, অন্যগুলোও করো, অন্যগুলা শুধু এটা না, কেমিস্ট্রি যেগুলো আছে যেটা বুঝো সেটা নিয়ে করো। ঠিক আছে, বুঝে আমাদেরকে দেখা। এই যে এখানে অনেক কিছুই আছে যেগুলো নিয়ে হচ্ছে সামনে আরো কথাবার্তা হবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এটা কখনো কোথাও হয় না, বাংলাদেশে যেখানে পড়তে যাও কোথাও এটা হয় না। সেটা হচ্ছে উইকলি একটা কিউএনএ সেশন হয়, মানে হচ্ছে একটা মিট লিংক তোমাকে দিয়ে দিব, সেখানে তুমি জয়েন করবা। ক্লাসে কিন্তু তোমরা লিখে প্রশ্ন করতেছো, রাইট? আমরা পড়তেছি, অ্যান্সার দিচ্ছি। এখানে তুমি এসে কথা বলে প্রশ্ন করতে পারবা, কথা বলতে পারবা। কাদের সাথে কথা বলবা? যারা তোমাদের ক্লাস নেয়, মানে আমি ক্লাস নিলে আমি থাকবো ওখানে, আমার সাথে কথা বলবা, আমার সাথে কথা বলে তোমাদের যত প্রবলেম আছে সলভ করে ফেলবা, লাইক হোম টিউটর। রাইট? তোমরা অনেকে বলছো ভাই অনলাইন ক্লাসে ফিল পাই না, আপনাদের সাথে কথা বলতে পারি না, আমাদের প্রবলেম সলভ হয় না। এখানে জয়েন করবা, জয়েন করলে আমরা তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিব, আমরা ওখানে বসবো, আমরা লাইভে থাকবো, আমরা জলজ্যান্ত সামনে বসে থাকবো। ঠিক আছে, আমি থাকবো, ফারদিন ভাই থাকবে, আমাদের কাছ থেকে তোমাদের কোয়েশ্চেনে যত অ্যান্সার আছে সব পেয়ে যাবা তোমরা। সো এবার তোমাদের কত কি প্রশ্ন আছে সেগুলো বলো, এখানে আপাতত লিখে লিখে বলো। একজন প্রশ্ন জিজ্ঞেস করছে অর্গানিক কেমিস্ট্রি শেষ হইতে কতদিন সময় লাগবে? ভালো করে শেষ করতে অন্তত 2 মাস সময় দিতে হবে, কমপক্ষে 2 মাস সময় দিতে হবে। কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে কেন 2 মাস সময় দিতে হবে? অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমার এইচএসসি পরীক্ষায় 40 নাম্বারের প্রশ্ন থাকবে, এমন একটা চ্যাপ্টার যেখানে তুমি 100 নাম্বারের মধ্যে মানে অর্ধেক বই, তো একটা চ্যাপ্টার মানে একটা বইয়ের অর্ধেক বই কমপ্লিট করতে, মানে মনে করো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অর্ধেক বই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, তো তুমি বলো তোমার এইচএসসি তে একটা বইয়ের অর্ধেক বই কমপ্লিট করতে মিনিমাম তো 2 মাস সময় না দিলে কিভাবে হবে? এখন তুমি তুমি 1 মাসেও শেষ করতে পারো যদি তুমি সেই পরিমাণ চেষ্টা করো, বাট তুমি যদি বেসিক সহকারে একদম সবকিছু শিখতে চাও সেই ক্ষেত্রে তোমার 2 মাস সময় দিতেই হবে। একজন বলছে কোন অ্যাপে কিউএনএ সেশন হবে, সেটা হচ্ছে গুগল মিট। গুগল মিট, যারা ফোন দিয়ে করবা তারা এই অ্যাপটা নামাই নিও, আর যারা পিসি দিয়ে করবা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে গেলে আমরা লিংক দিয়ে দিব। ঠিক আছে, যদি না থাকে তোমার ফোন বলবে এটা ডাউনলোড করো, হ্যাঁ এই সমস্যা নেই, তখন ডাউনলোড ক্লিক করলে ফোনই বলবে যে নাই ডাউনলোড করো, তাহলে দিব না, পিসি তে মিললে পাঠিয়ে দিবে তোমাকে মিটিং এ। ক্লাস কবে শুরু হবে? ওই যে সেপ্টেম্বর থেকে শুরু হবে মেইন ক্লাস, এর আগে বেসিক বিল্ডিং ক্লাস, তারপর হচ্ছে কলেজ অ্যাডমিশনের ফ্রি ক্লাস গুলো তো চলতেছে। ঠিক আছে, আচ্ছা বলছে ভাই আমার কেমিস্ট্রিতে অবস্থা খারাপ, পড়াই তো শুরু হলো না, কি ব্যাপারে অবস্থা খারাপ? এসএসসি তে মনে হয় প্যারা নেই, এমন ভাবে পড়াবো যাতে তুমি বুঝতে পারো ইনশাআল্লাহ। বলছে ভাই নোট কিভাবে করব? নোট হচ্ছে ক্লাসে হচ্ছে আমরা মানে নোটের মতো করেই লিখে লিখে পড়াই, স্লাইড থাকে, তুমি স্লাইডটা নোট করো, আমরা ক্লাসে বলে দিব যেটা এটা লেখো, আমি এটা বলবো এখন এটা লিখবা। আমার হতে পারে আমি অনেক আলসা যে আমি এটা লিখবো না, আমি বলতেছি আমি যা বলবো তাই লিখবা, খাতায় যেন এটা থাকে, তো ওভাবে নোট করবা। এরকম নোট শেয়ারিং ক্যাম্পেইন আমরা করতে পারি, তাই না? কার নোট কত সুন্দর হয় এই ব্যাপারে, এটাই। আর হচ্ছে নিশাদ বলতেছে রেগুলার কত ঘন্টা পড়বে, ভাই বলে দেন। কত ঘন্টা পড়বে এটা একটা আপেক্ষিক বিষয়, প্রশ্নটাই আসলে হইল না। উত্তর হচ্ছে তুমি কতক্ষণ মনোযোগ দিয়ে পড়বা। তুমি যদি ইফেক্টিভলি মনোযোগ দিয়ে দিনে 3 ঘন্টা পড়ো সেটা 13 ঘন্টার থেকে অনেক বেশি ইফেক্টিভ হবে। তুমি সবসময় চেষ্টা করবা দিনে তোমার কোচিং, কলেজ, যা কিছু বলো, অনলাইনে পড়াশোনা যা কিছু বলো, সবকিছুকে সাইডে রেখে 6 ঘন্টা পড়াশোনা করার জন্য। মনে হতে পারে ভাই 24 ঘন্টায় 6 ঘন্টা পড়লে হবে, এটা টাফ। 6 ঘন্টা যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে পারো তাহলে আর লাগে না ভাই, আসলে 6 ঘন্টা পড়ো। আপাতত শুরুটা 6 ঘন্টা দিয়ে করো, পরবর্তীতে গিয়ে সেটা 13-14 ঘন্টাতেও কনভার্ট করতে পারবে, এটা নিয়ে প্যারা নেই। বাট ওই যে বললাম 13-14 ঘন্টা বই নিয়ে সামনে বসে থেকে লাভ নেই, মনোযোগ দিয়ে পড়ো, যতটুকু পড়ো বুঝে বুঝে পড়ো। এমন যদি হয় আজকে যেটা পড়লাম 14 ঘন্টায়, কালকে যা ধরছি কিছু পারতেছি না, ওই 14 ঘন্টার কোনো মূল্য নেই। এর থেকে তুমি ধরো 14 মিনিট একটা পড়া বসছো, যেটা 2 দিন পর পরীক্ষা আসলে লিখতে পারতো, ওই 14 মিনিট বেটার। বুঝতে পারছো? সুতরাং এই প্রশ্নটা আসলে হইলই না, আসলে কতক্ষণ পড়বো, কতক্ষণ ইফেক্টিভলি পড়বা মনোযোগ দিয়ে। যদি মনে করো যে ভাইয়া আমি এখন পড়তে বসলাম আর এখন একটা বাংলাদেশে একটা সকিনার জরিনার মুভি আসছে, সেখানে নায়ক নায়িকারা কিভাবে ছাদ থেকে ফালাই দিলে এটা নিয়ে চিন্তা করতেছে, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছো? একজন বলছে যে কি জানি বলছে যে ভাই বুয়েটে পড়ার জন্য কেমিস্ট্রি এখন থেকে কিভাবে পড়বো? বুয়েটে পড়ার জন্য কেমিস্ট্রি এখন থেকে যেভাবে পড়বো সেটা হচ্ছে এইচএসসি তে যেন ভালো করতে পারো সেভাবে পড়বা। বুয়েটে পরীক্ষা দিতে বসতে পারার জন্য তোমার কিন্তু কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট এখন পর্যন্ত সার্কুলার যা আছে, কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট 93% মার্কস লাগে।
তো এইচএসসি তে যদি 93% মার্কস না পাও বুয়েটে পরীক্ষা দিতে বসতে পারবে না। আর কেমিস্ট্রিতে যদি এইচএসসি তে 93% মার্কস পাও তাহলে বুয়েটে অ্যাট লিস্ট অ্যাডমিশন টেস্টে মোটামুটি ভালো রেজাল্ট করবা। মানে দুইটাতে 93 মানে বুঝছো 186 নাম্বার পেতে হবে 200 এর মধ্যে। মানে তোমার হাতে মাত্র 7 মার্কস আছে, যতটুকু তুমি ছেড়ে আসতে পারবা। ছেড়ে আসতে পারবা না, মানে 7 মার্ক কম পাই। তার মানে কি লেভেলের ভালো পারতে হলে তোমার সিকিউএ 50 48 49 তুলতেই হবে, কারণ তুমি প্র্যাকটিক্যালের জন্য ছাড়তে পারবে না। হতে পারে ধুম করে তোমার 25 20 দিয়ে দিচ্ছে, প্র্যাকটিক্যালে কখনো 25 আমরা তো ধূপধাপ করে ধরি, প্র্যাকটিক্যালে 25 ফিক্সড। কে যে কখন তোমার বাস দিবে রে বাবা, কোন কলেজের টিচার তোমার উপর খেপা আছে, বা কোন কলেজে অন্য কলেজের উপর খেপে থেকে 20 মানে 25 13 14 দিয়ে দেয় ভাই, মাঝে মাঝে দিয়ে দেয়, রাগ বসত কিচ্ছু করার থাকবে না। তো সেই ক্ষেত্রে বলবো তুমি সবসময় প্র্যাকটিক্যালটাকে যখন তুমি বেশি ধরবা তখন বাকি দুইটাকে গুরুত্ব কম দিবা, বুঝতে পারছো? বলছে ভাইয়া পড়ায় ফোকাস করতেছো তুমি এখন, সাবাবিনটা আদি কি পড়তেছো এই ছুটিতে? ভাই দরকার নাই, পড়াশোনা ফোকাস করতে না পারলে উঠে খেলাধুলা করো। হ্যাঁ এটাই, এখন তো তোমাকে অনেক করতে হবে না, কলেজ অ্যাডমিশনে যদি পরীক্ষা দিতে চাও খেলাধুলা করো প্রচুর, তাহলে তোমার এখন এত পড়ার দরকার নেই। দিনে 2 ঘন্টা জাস্ট ইফেক্টিভলি পড়লেই হয়েছে। কারণ 2 ঘন্টার মধ্যে যদি তুমি 1 ঘন্টা 50 মিনিট ফোন চালাও, 10 মিনিট পড়ো, তাহলে ভাই কি বলবো। একজন বলছে চ্যাপ্টার 11 এখনো প্রবলেম হয় এসএসসি, প্যারা নেই ওইগুলো, প্যারা নিও না, ওই এসএসসি এখন এইচএসসি টা ভালো করে পড়ো, ইনশাআল্লাহ এটা কভার করতে পারবে। লাইভ ক্লাস দেরিতে জয়েন করলে ক্লাস পেছানো যায় না কেন? কারণ লাইভ ক্লাস তুমি পিছাইতে পারবে না, বাট পেছানো যাওয়ার কথা স্ট্রিমিং, এটা তো ফেসবুক ক্যামেরা, আমাদের পিছানো যাওয়ার কথা আমি জানি না, বাট যদি তোমার ফেসবুকে আমরা লাইভ হইতো তাহলে পিছানো যাইতো ক্যামেরা দিয়ে নিলে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নিলে। পেছানো যায় না খুব সম্ভবত এই জন্য, ধরো তুমি পিছায়া, তুমি ক্লাস চলতেছে 30 মিনিট আগে গেছে, তুমি 30 মিনিট পিছায় ক্লাস করতেছো, দিন করে একটা প্রশ্ন করলো, আমি তাহলে যাবো কি রে ভাই ওই প্রশ্ন করলো কেন? ক্লাস শেষ হলে রেকর্ডেড ক্লাস একটু পরে তুমি পেয়ে যাবে, তখন তুমি যেখানে খুশি সেখানে টাইম দিয়ে দেখো। ভাইয়া এসএসসি তে ফিজিক্স আর কেমিস্ট্রি নাম্বার কি বুয়েটে ম্যাটার করে না যদি তোমার এইচএসসি পরীক্ষা হয়। আমাদের যেমন এইচএসসি পরীক্ষা হয় নাই, করোনা এসএসসি টা ম্যাটার করছিল, বুঝতে পারছো? এটাই। আর কিউএনএ ক্লাস কবে থেকে শুরু হবে? যখন থেকে মেইন ক্লাস শুরু হবে তারপর তখন থেকে কিউএনএ ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, সো আজকে বলতে পারি আমরা এই পর্যন্তই রাখতে পারি। তোমাদের জন্য একটা ছোট্ট টাস্ক থাকলো, তোমরা এখন পড়াশোনা কম করো, পড়াশোনা কম করে হচ্ছে তোমরা ওই পেটে যাও, পেটে গিয়ে কি কি বানাইতে পারো দেখাও আমাদেরকে, দেখায় হচ্ছে গিয়ে আমাদের গ্রুপটায় তোমরা পোস্ট করো। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল, সেটা হচ্ছে তোমাদের আগের ব্যাচের যারা আছে, যারা ক্লাসগুলো করছে, তারা হচ্ছে দেখো যে কোর্সটি ভালো লেগেছে, 2টি সাইকেলই ভালো লেগেছে, 2জন শিক্ষকই ভালো, নিজেদের প্রশংসা কিভাবে নিজেরা পড়ে নাও, নিজেরা পড়তে পারতেছে না, যাই হোক মানে ক্লাস করলেই বুঝতে পারবা, যেহেতু ভর্তি হয়েছে এক্সপিরিয়েন্স ইনশাআল্লাহ দেখতে পারবা। ঠিক আছে, সো এই পর্যন্তই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আর বেসিক ক্লাস কি লাইভে করাবেন? হ্যাঁ লাইভে হবে। হ্যাঁ, তো আর হচ্ছে গিয়ে তোমাদের ওই যে একটা ছোট্ট টাস্ক থাকলো, পেটে যাও, গিয়ে বিভিন্ন যৌগ বানাও বা যেটা করতে মন চায় করো, করে আমাদেরকে দেখাও কি নতুন জিনিস করলা, কি মাস্টার বুক কবে থেকে পাওয়া যাবে? মাস্টার বুক হচ্ছে তোমরা এখন থেকে তো বুক দিতে পারো, এখন অর্ডার করলে এখনই পেয়ে যাবে, এখন অর্ডার করলে কিছুদিনের মধ্যে তোমার বাসায় চলে যাবে। ঠিক আছে, সো ব্যানা নাই, আর রেজাল্টের টেনশন। সাইকেল 1 থেকে 4 কি সব করতে পারবো, কিনতে পারো মানে এখনই কি? হ্যাঁ ভর্তি হতে পারবা, প্যারা নেই। সো এটাই, রেজাল্টের টেনশন এখন করে লাভ নাই, যেটা হয়ে গেছে ইনশাআল্লাহ, পরে যেটাই হোক সামনে যেন ভালো করতে পারো। ওকে, সো গাইস আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও, আর আমাদের জন্য দোয়া রেখো, মজা করতে থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।